আসসালামু আলাইকুম। খাদ্য, পুষ্টি, পরিপাক এই অধ্যায়টা পড়ব। আমাদের পঞ্চম অধ্যায় জীববিজ্ঞান এসএসসি আর কি। তো আমরা যদি দেখি আমরা এদের কী পড়ব তা যদি একটাবার দেখি আমরা পড়ব উদ্ভিদের পুষ্টির অতি প্রয়োজনীয় উপাদান। হ্যাঁ, আমাদের উদ্ভিদ এর শারীরবৃত্তীয় কাজগুলো সম্পন্ন করার জন্য যে উপাদানগুলো প্রয়োজন হয় সেই উপাদানগুলো সম্পর্কে আমরা এখানে বিস্তারিত পড়ব। আমরা পড়ব মাইক্রো এলিমেন্ট। হ্যাঁ, তো এই যে ম্যাক্রো এবং মাইক্রো এলিমেন্ট যে উপাদান এগুলো যদি কোনো পুষ্টির এই উপাদানগুলোর যদি অভাব হয়, মানে এগুলো যদি আমাদের সঠিকভাবে সরবরাহ না হয়, সেক্ষেত্রে আমরা কী অভাবজনিত লক্ষণ দেখতে পাবো, এগুলো আমাদের এখানে পড়া আছে। খাদ্যের প্রধান উপাদান এবং উৎস। আমরা প্রাণীর যখন প্রাণী পুষ্টি পরিপাক যখন পড়ব তখন আমরা শুরুই হবে খাদ্যের উপাদান নিয়ে। আমরা 6 ধরনের খাদ্যের উপাদান জানি: শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। এগুলার যে উৎস এগুলো সম্পর্কে আমরা পড়ব। দেন আদর্শ খাদ্য পিরামিড, কোন খাদ্য কতটুকু পরিমাণে আমাদের খেতে হবে এটা আলোচনা করা হয়েছে আমাদের আদর্শ খাদ্য পিরামিডে। দেন খাদ্য গ্রহণের নিয়ম নীতি ব্যাখ্যা করতে পারবো। পুষ্টির অভাবজনিত রোগের লক্ষণ, প্রতিরোধ এবং প্রতিকার। আমাদের যে বিভিন্ন ভিটামিন, তারপর হলো যে যে উপাদানগুলোর কথা বলা হয়েছে আদর্শ খাদ্য পিরামিডে, এগুলোর যদি কোনো অভাব হয় তাহলে আমরা কী রোগ দেখতে এই ক্ষেত্রে আমাদের হইতে পারে, বা এদের লক্ষণ কী, এদের প্রতিরোধ প্রতিকার ইত্যাদি আমাদের আলোচনায় আছে। কিলো, ক্যালোরি এবং কিলোজুল ব্যাখ্যা করতে পারবো। আমরা জানি খাদ্যের সাবেক শক্তির সাবেক একক হচ্ছে ক্যালোরি। এই ক্যালোরি সম্পর্কে বিস্তারিত পড়াশোনা আমাদের এই অধ্যায়ে আছে। এরপরে হলো আমাদের দুটো গুরুত্বপূর্ণ সূত্র, বিএমআই এবং বিএমআর, বডি মাস ইন্ডেক্স এবং বডি মাস রেশিও। হ্যাঁ, বেজাল মেটাবলিক রেটও বলা হয় বিএমআরটাকে। তো এই যে বিএমআই, এই বিএমআইটা আমাদের নির্দেশ করে আমাদের দেহের উচ্চতার তুলনায় আমাদের দেহের চর্বির পরিমাণটা নির্দেশ করে বিএমআইটা। আর যেটা বিএমআর এটা নির্দেশ করে আমাদের একটা মানুষের দৈনিক তার যে ক্যালোরির চাহিদা, এই ক্যালোরির চাহিদাটা কেমন হবে সেটা আমরা বিএমআরের মাধ্যমে আন্দাজ করতে পারি। ঠিক আছে, এরপরে হলো বিএমআর বের করার জন্য কিছু সূত্র আমরা এই অধ্যায়ে পড়ব। বিএমআর এবং বিএমআই ব্যয়িত শক্তি সম্পর্ক নির্ণয় করতে পারবো। এরপরে হলো বয়স এবং লিঙ্গভেদে বিএমআই হিসাব, বয়স এবং লিঙ্গভেদে এদের পার্থক্য কেমন হয়, এগুলো আমাদের বিস্তারিত পড়াশোনা এখানে আছে। এর পরের অংশে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পুষ্টিকতন্ত্র নিয়ে। আমাদের দেহের যে পরিপাক, এই পরিপাকটা আমাদের দেহের যে সিস্টেমের সাথে জড়িত সেটা হচ্ছে পুষ্টিকতন্ত্র। এই বা ডাইজেস্টিভ সিস্টেম, এই যে ডাইজেস্টিভ সিস্টেমের প্রধান অংশ কী কী আছে এবং এদের সহায়তাকারী অঙ্গের গঠন, কাজ ইত্যাদি আমরা বর্ণনা করতে পারবো। এই যে এই তন্ত্রের মাধ্যমে আমরা দেখব তন্ত্রটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে: পৌষ্টিক নালী, ডাইজেস্টিভ ক্যানেল, এবং ডাইজেস্টিভ গ্ল্যান্ড, পৌষ্টিক গ্রন্থি। এগুলো সম্পর্কে বিস্তারিত পড়াশোনা আমাদের আছে। এরপরে হলো পুষ্টিকতন্ত্রের প্রধান অংশের চিহ্নিত চিত্র ব্যাখ্যা করতে পারবো। পুষ্টিকতন্ত্রের প্রধান অংশ যেটা আমরা পাকস্থলী বা স্টমাক বলি, এটার চিহ্নিত চিত্র আমরা ব্যাখ্যা করতে পারবো। যকৃত বা লিভার এর কাজ বর্ণনা করতে পারবো। লিভারের ফাংশন, অনেকগুলো ফাংশন আছে লিভারের। লিভার আমাদের বাইল প্রডিউস করে বা পিত্ত রস তৈরি করে। দেন এটা আমাদের প্রায় 500 এর অধিক রকমের বিক্রিয়ার সাথে এটা জড়িত, এই জন্য এটাকে আমরা জৈব কারখানাও বলে থাকি আমাদের দেহের। এই যে লিভারের যে সঞ্চয়ী ভূমিকা, এটার যে স্টোরেজ ফাংশন, মেটাবলিক ফাংশন, এই ফাংশনগুলোর কথা আমরা পড়ব। এছাড়া এটা একটা মিশ্র গ্রন্থি হিসেবেও কাজ করে থাকে, কারণ আমাদের বিভিন্ন এনজাইম, বিভিন্ন হরমোন এটা প্রডিউস করে থাকে। এরপর হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অর্গান আমাদের এই ডাইজেস্টিভ সিস্টেমের, সেটা হচ্ছে অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস। অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসের ফাংশন বা কাজটা আমরা এই অধ্যায়ে পড়ব। এরপরে হলো খাদ্য পরিপাকে উৎসেচক বা এনজাইমের ভূমিকা। কোন এনজাইম কোন খাদ্য পরিপাকে সহায়তা করে, এগুলো আমাদের পড়াশোনা এই অধ্যায়ে আছে। মোটামুটি এগুলাই আমাদের মেইন টপিক। আমরা যদি ঢুকি আমাদের ফার্স্ট যে আলোচনা সেটা হচ্ছে উদ্ভিদের খনিজ পুষ্টি বা প্লান্ট মিনারেল নিউট্রিশন, উদ্ভিদের খনিজ পুষ্টি। তো খনিজ পুষ্টি থেকে আমরা এখানে যা পড়ব, উদ্ভিদের তার বৃদ্ধি এবং পরিপুষ্টির জন্য মাটি, বায়ু এবং পানি থেকে কতগুলো উপাদান সংগ্রহ করে থাকে, যেগুলোর অভাবে সে সুষ্ঠুভাবে বাঁচতে পারে না। যে শারীরবৃত্তীয় কাজগুলো আছে, তার ফিজিওলজিক্যাল যে ফাংশনগুলো সে করে থাকে, সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস, প্রস্বেদন, এরপর হলো শ্বসন, রেসপিরেশন, এই ফাংশনগুলো সঠিকভাবে সম্পন্ন করার জন্য তার বিভিন্ন খনিজ পদার্থের প্রয়োজন হয়, খনিজ উপাদানের প্রয়োজন হয়। এরকম টোটাল যে আমাদের সকল পুষ্টি অধিকাংশ মাটি থেকে
সংগ্রহ করে বলে এদেরকে খনিজ বলা হয়। কেন তাদেরকে খনিজ বলা হয়? এই সকল ম্যাক্সিমাম পুষ্টি উপাদান সব আমরা মাটি থেকে পাই, এই জন্য তাদেরকে আমরা খনিজ বলে থাকি। উদ্ভিদে প্রায় 60টা অজৈব উপাদান শনাক্ত করা হয়েছে, তবে এই 60টা উপাদানের মধ্যে 16টা উপাদান তার স্বাভাবিক বৃদ্ধির জন্য একান্তই প্রয়োজনীয়। 60টা উপাদান তার স্বাভাবিক বৃদ্ধির জন্য বা 60টা উপাদান তার মাঝে শনাক্ত করা হয়েছে, তবে এখানে মাঝে 16টা উপাদান আছে যেগুলো ছাড়া সে কখনোই ঠিকভাবে শারীরবৃত্তীয় ফাংশনগুলো মেনটেন করতে পারবে না, যেগুলো তার একান্তই প্রয়োজন। ঠিক আছে, এই উপাদানগুলো নিয়ে আমরা পড়বো এবং এই 16টা উপাদানকে একসাথে বলা হয় অত্যাবশ্যকীয় উপাদান বা ইসেনশিয়াল এলিমেন্ট। ঠিক আছে, এই 16টা উপাদানকে একসাথে কী বলা হয়? ইসেনশিয়াল এলিমেন্ট। এই উপাদানগুলো সব ধরনের খাদ্যে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, শারীরবৃত্তীয় কাজ এবং প্রজননের জন্য প্রয়োজন। এগুলো তার স্বাভাবিক বৃদ্ধি, শারীরবৃত্তীয় কাজ যেগুলো আমরা বলেছি এগুলোর জন্য প্রয়োজন। এদের কোনো একটির অভাব হলে অভাবজনিত লক্ষণ বা ডিফিসিয়েন্সি সিমটমস দেখা দেয় এবং পুষ্টির অভাবজনিত রোগের সৃষ্টি হয়। একটা অত্যাবশ্যকীয় উপাদানের কাজ অপরটা দিয়ে সম্পন্ন হয় না। অত্যাবশ্যকীয় মানে কি? এটা অফকোর্স লাগবে, এটা খুবই ইসেনশিয়াল। এর মধ্যে আমাদের 16টা উপাদানের মধ্যে উদ্ভিদ কোনো কোনো উপাদান বেশি পরিমাণে গ্রহণ করে থাকে, এই জন্য আমরা এগুলোকে ম্যাক্রো এলিমেন্ট বা ম্যাক্রো নিউট্রিয়েন্ট বলি। তাহলে যদি আমরা একটু ভাগ করি, এই 16টা উপাদানকে আমাদের দুই ভাগে ভাগ করা হয়েছে। এই 16টা উপাদানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এখানে রাখা হয়েছে 10টা এলিমেন্ট আর এখানে রাখা হয়েছে 6টা এলিমেন্ট। এই 10টা এলিমেন্টকে বলা হচ্ছে ম্যাক্রো, এই 10টা এলিমেন্টকে বলা হচ্ছে ম্যাক্রো এলিমেন্ট, এই 6টা উপাদানকে বলা হচ্ছে মাইক্রো এলিমেন্ট। কেন মাইক্রো বলা হয়? ম্যাক্রো মানে শব্দের অর্থই হচ্ছে বড়, ম্যাক্রো শব্দের অর্থ বোঝায় হলো বড়, মানে হলো বেশি, আর মাইক্রো হলো কম। ম্যাক্রো মানে হলো যেগুলো তার বেশি পরিমাণে লাগবে, অত্যাবশ্যকীয় কিন্তু মানে ইসেনশিয়াল। ম্যাক্রো মানে হলো যেগুলো বেশি পরিমাণে লাগবে, আর মাইক্রো হলো যেগুলো কম পরিমাণে লাগবে। তাহলে ম্যাক্রো এলিমেন্ট কোনগুলো? যেগুলো বেশি পরিমাণে দরকার হয় এরকম 10টা উপাদান, আর মাইক্রো এলিমেন্ট হলো যেগুলো একটু কম পরিমাণে দরকার হয় তবে অত্যাবশ্যকীয় মানে অবশ্যই লাগবে, এদেরকে বলা হচ্ছে মাইক্রো এলিমেন্ট। ঠিক আছে, তো ম্যাক্রো নিউট্রিয়েন্টগুলো আমাদের একটু মনে রাখতে হয়, আমাদের আসে এগুলো উদ্ভিদের স্বাভাবিক যেসব উপাদান বেশি পরিমাণে দরকার, নামের সাথে মিল আছে ম্যাক্রো, ম্যাক্রো মানেই বেশি পরিমাণে দরকার হয় তাদেরকে ম্যাক্রো নিউট্রিয়েন্ট বলা হয়। এটা আমরা মনে রাখি এমজিকে ক্যাফে ফর নাইস চপস, এই নেমোনিক দ্বারা আমরা মনে থাকি এমজিকে ক্যাফে ফর নাইস চপস। তো ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, এই লাইনটা দিয়ে আমরা মনে রাখি 10টা টোটাল। ঠিক আছে, এমজিকে ক্যাফে ফর নাইস চপস, এখানে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, লৌহ ইত্যাদি আছে। আর মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান যেগুলো একটু কম পরিমাণে দরকার হয় তবে দরকার, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব অত্যন্ত কম পরিমাণে দরকার হয় তাদেরকে মাইক্রোনিউট্রিয়েন্ট বলা হয়। এটা হচ্ছে 6টা: জিঙ্ক, ম্যাঙ্গানিজ, মোলিবডেনাম, বোরন, তামা বা কপার এবং ফ্লোরিন। তো আমাদের এগুলো পড়তে হবে, আমাদের আসে কোনটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট না। ম্যাক্রোনিউট্রিয়েন্ট না বলতে আমাদের এখানে ম্যাক্রোনিউট্রিয়েন্ট দিবে 3টা আর এখান থেকে মাইক্রো একটা দিয়ে, কোনটা মাইক্রোনিউট্রিয়েন্ট না, এখানে মাইক্রো দিয়ে দিবে 3টা, বাকি একটা দেওয়া ম্যাক্রো থেকে, ওই যেটা ম্যাক্রো থেকে দিবে ওইটাই আনসার। ঠিক আছে, এরপরে পুষ্টি উপাদানের উৎস এবং ভূমিকা। পুষ্টি উপাদানের উৎস এবং ভূমিকা কী কী যদি আমরা দেখি কী কী ফাংশন করে থাকে, তো এখানে উৎস নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উৎস নিয়ে যদি আমরা একটু পড়ি, সে বায়ুমণ্ডল থেকে কী কী গ্রহণ করে থাকে। কার্বন আমাদের বায়ুমণ্ডলে যে একটা গ্যাস আছে, এটা মনে রাখার জন্য এভাবে বলি, বায়ুমণ্ডলে একটা গ্যাস আছে হলো কার্বন ডাইঅক্সাইড, তাই না? কার্বন ডাইঅক্সাইড মনে রাখবা। আমাদের বায়ুমণ্ডল থেকে যে পুষ্টি উপাদানগুলো, সে মাইক্রো নিউট্রিয়েন্টসগুলো আছে, এখান থেকে সে কার্বন পাবে এবং অক্সিজেন পাবে, কার্বন পাবে এবং অক্সিজেন পাবে, এই যেখানে আছে কার্বন এবং অক্সিজেন সে বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে। আর আমরা জানি পানির সংকেত কি? H2O, তাহলে সে পানি থেকে পাবে হাইড্রোজেন এবং অক্সিজেন, তাহলে বায়ুমণ্ডল থেকে পাবে কার্বন এবং অক্সিজেন, পানি থেকে পাবে বা ওয়াটার থেকে পাবে সে হাইড্রোজেন এবং অক্সিজেন। অন্য সব উপাদান সে মাটি থেকে মূলের সাহায্যে শোষণ করে থাকে। অন্য যেগুলো আছে এগুলো মাটি থেকে মূলের সাহায্যে শোষণ করে আয়ন হিসেবে, কিন্তু লবণ হিসেবে না। তো এই যে এখানে বলা হয়েছে এই উপাদানগুলো মাটিতে লবণ হিসেবে থাকে। এই উপাদানগুলো আমাদের মনে করো এখানে ক্যালসিয়ামটা ক্যালসিয়াম সালফেট লবণ হিসেবে থাকতে পারে, তারপর সোডিয়ামটা সোডিয়াম ক্লোরাইড লবণ হিসেবে থাকতে পারে। তো এখান থেকে এগুলো আমরা এভাবে ডিরেক্ট লবণ হিসেবে শোষণ করা যায় না, এগুলো সে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস আয়ন হয়ে পরিণত হবে। এই সোডিয়ামকে শোষণ করতে পারবে, ক্লোরাইডকে শোষণ করতে পারবে। ঠিক আছে, তাহলে কিন্তু উদ্ভিদ এগুলাকে লবণ হিসেবে সরাসরি শোষণ করতে পারে না, আয়ন হিসেবে সে শোষণ করে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যামোনিয়াম, নাইট্রেট, পটাশিয়াম ইত্যাদি এর মধ্যে আছে। এরপরে হলো উদ্ভিদের
উদ্ভিদের পুষ্টিতে বিভিন্ন খনিজ উপাদানের ভূমিকা, এই উপাদানগুলোর ভূমিকা যদি আমরা একটু দেখি, নাইট্রোজেনের ফাংশন কি? নাইট্রোজেন আমাদের যেটা নিউক্লিক অ্যাসিড, যেটা আমাদের ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড যেটাকে আমরা বলি ডিএনএ, আমাদের ক্রোমোজোমে যেটা থাকে আমাদের যেটা আমাদের জেনেটিক বাহক হিসেবে কাজ করে, এই নাইট্রোজেনের ডিএনএর একটা গাঠনিক উপাদান হলো নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডে আমাদের এই নাইট্রোজেনের ভূমিকাটা আছে। প্রোটিন এবং ক্লোরোফিলের এটা অত্যাবশ্যক উপাদান। তাহলে এটা প্রোটিনের অত্যাবশ্যক উপাদান। আমরা জানি প্রোটিন গঠিত হয় কি দিয়ে? অ্যামিনো অ্যাসিড দিয়ে। অ্যামিনো অ্যাসিডের মধ্যে আমাদের কি আছে? নাইট্রোজেন আছে। এরপরে হলো ক্লোরোফিলের এটা অত্যাবশ্যকীয় আবার একটা উপাদান, এটা ক্লোরোফিলের একটা অত্যাবশ্যকীয় উপাদান। আমরা দেখব যখন নাইট্রোজেনের অভাব হবে ক্লোরোফিল এর বিভিন্ন আমাদের ক্লোরোফিল সৃষ্টিতে আমাদের ব্যাঘাত সৃষ্টি হবে, বিভিন্ন সমস্যা আমরা দেখব। ক্লোরোসিস নামক একটা রোগ আমরা দেখব উদ্ভিদের পাতায়। উদ্ভিদের সাধারণ দৈহিক বৃদ্ধিতে নাইট্রোজেন গুরুত্ব ভূমিকা পালন করে এবং কোষকলায় পানির পরিমাণ বৃদ্ধি করে। নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হয়। তাহলে নাইট্রোজেন যদি আমাদের এখানে কোষকলায় যদি পানির অভাব, এটা পানির পরিমাণটা বৃদ্ধি করে কোষকলা, এটা ফাংশন। এটা যদি নাইট্রোজেনের অভাব হয় তাহলে কী হবে? নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হয়। আর ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হলে, যদি ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হয় উদ্ভিদের, তাহলে যদি ব্যাহত হলে খাদ্য প্রস্তুত বাধাগ্রস্ত হয়। স্বাভাবিক আমাদের ক্লোরোফিল এর সাহায্যে আমরা জানি সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটা হয়, ফটোসিনথেসিস। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য ক্লোরোফিল সূর্যের আলোর সহায়তায় অক্সিজেন এর উপস্থিতিতে কার্বোহাইড্রেট জাতীয় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, গ্লুকোজ। তো এই জায়গায় যদি ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হয় তাহলে অবশ্যই খাদ্য সৃষ্টিতে ব্যাহত হবে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ঠিকভাবে চলতে পারবে না। এখন যদি সালোকসংশ্লেষণ প্রক্রিয়া না হয়, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রোডাক্ট কি? গ্লুকোজ। এই যদি গ্লুকোজই আমরা না পাই তো আমাদের শ্বসন বা রেসপিরেশন সম্পন্ন হবে না, কারণ রেসপিরেশনের কাঁচামাল হলো আবার গ্লুকোজ। রেসপিরেশনের কাঁচামাল যেটা আমরা বলি সেটা হলো গ্লুকোজ, কারণ এই গ্লুকোজ থেকেই তো আমাদের গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএসিস, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ক্র্যাব সাইকেল, এগুলোর মাধ্যমে আলটিমেটলি আমাদের সবাত অবশেষণ হবে, অবশেষণে এটিপি তৈরি হবে। এখান থেকে তো মেইন প্রোডাক্ট হলো গ্লুকোজ। গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। তো গ্লুকোজও যদি না থাকে আমাদের শ্বসন প্রক্রিয়ায়ও বিঘ্ন ঘটবে। তাহলে এগুলো সিকোয়েন্স অনুযায়ী মাথায় রাখতে পারো। আমাদের নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাহত হবে, কারণ ক্লোরোফিলের একটা গাঠনিক উপাদান হলো নাইট্রোজেন। যদি আমাদের ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাহত হয় তাহলে খাদ্য প্রস্তুত করতে পারবে না, মানে গ্লুকোজ তৈরি করতে পারবে না। গ্লুকোজ তৈরি না করলে আমাদের শ্বসন প্রক্রিয়া বিঘ্ন ঘটবে। শ্বসনে আমরা জানি কী তৈরি হয়? অ্যাটিপি বা শক্তি তৈরি হয়। এই অ্যাটিপি বা শক্তি নির্গমন হ্রাস পাবে। এবার আসে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণুর একটা গুরুত্বপূর্ণ উপাদান এবং শ্বসন প্রক্রিয়ার সাহায্যে শ্বসন প্রক্রিয়া এটা সাহায্য করে আমাদের এই ম্যাগনেসিয়ামটা আর কি। এর অভাবে ক্লোরোফিল অণু সৃষ্টি, এর অভাব হলে ক্লোরোফিল অণু সৃষ্টি, সালোকসংশ্লেষণ প্রক্রিয়া, খাদ্য প্রস্তুত ব্যাহত হয়। পটাশিয়াম খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে কিন্তু এই জায়গাটা আমাদের। পটাশিয়াম হলো জৈবিক ক্রিয়া বিক্রিয়ায় পটাশিয়াম সহায়ক হিসেবে কাজ করে। খুব গুরুত্বপূর্ণ একটা লাইন এটা। জৈবিক ক্রিয়া বিক্রিয়ায় পটাশিয়াম অনেক ক্ষেত্রে দেখবি স্টিমুলেটর হিসেবে কাজ করতেছে। পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার ক্ষেত্রে পটাশিয়ামের গুরুত্ব অপরিসীম। পটাশিয়াম আমাদের পত্ররন্ধ্র খোলা, স্টোমাটা যেটা আমরা বলি, যেটা রক্ষীকোষ দিয়ে আমাদের আবদ্ধ থাকে, হ্যাঁ, এই রক্ষীকোষ দিয়ে আমাদের বেষ্টিত থাকা যে স্টোমাটা বা পত্ররন্ধ্র, এটা খোলা এবং বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের পটাশিয়াম। কারণ দেখা যায় কি এই পটাশিয়ামটা আমাদের এই রক্ষীকোষগুলা তোমার মোটা হওয়া এবং এগুলা মানে হলো চিকন হওয়া, হ্যাঁ, এগুলো যখন এখানে পানির দ্বারা পূর্ণ হয়ে যায় এগুলো স্ফীত হয়, অনেক মোটা হয়ে যায়, ফলে পত্ররন্ধ্রটা খুলে যায়। আবার যখন এগুলা পানি এখান থেকে বেরিয়ে যাবে কোনো কারণে, পানি যদি বেরিয়ে যায় এখানে আমাদের এই পত্ররন্ধ্রগুলো চুপসে গেলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা দেখব সূর্যের আলো, তারপর হলো সুক্রোজ মানে চিনি, এরপরে হলো আমাদের এই পটাশিয়াম, এগুলো প্রভাবক হিসেবে কাজ করে এই যে গাট সেল বা এখানে সহকারী কোষ যেগুলো আছে এগুলা খোলা স্ফীত হতে এবং এগুলো সংকুচিত হতে, ফলে এগুলো আলটিমেটলি আমাদের পছন্দ খোলা বন্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পটাশিয়ামটাও। পটাশিয়াম উদ্ভিদে পানি শোষণে সাহায্য করে, এটা পানি শোষণে সাহায্য করে। কোষ বিভাজনের মাধ্যমে আমরা উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে পটাশিয়াম, এটা কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এটি ফুল ফল মূল উপাদান এবং বর্ধনেও সাহায্য করে। এরপর হলো ফসফরাস।
ফসফরাস উদ্ভিদের প্রয়োজন অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। ফসফরাস জীবকোষের ডিএনএ, আরএনএ, এনএডিপি, এটিপি। ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এখানে আমরা দেখব ফসফরাস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। নিউক্লিক অ্যাসিড, এখানে আমরা নিউক্লিওটাইড, তারপর নিউক্লিওসাইড এগুলো প্রস্তুত করতে। আরএনএ সেমভাবে, তারপর এখানে এনএডিপি নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এখানে ওই যে ফসফেট, এই ফসফেটটাই হচ্ছে আমাদের এই ফসফরাস। এটিপি অ্যাডেনিন ট্রাইফসফেট, এই ট্রাইফসফেট মানে হলো আমাদের এখানে 3 নাম্বার যেটা ইয়েতে আছে ওখানে একটা ফসফেট থাকবে, হ্যাঁ 3 নাম্বার কার্বনে ফসফেট থাকবে, তাহলে এটিপি এটা হচ্ছে আমাদের এটিপি, তো এটা গাঠনিক উপাদান হিসেবে কাজ করে আমাদের এই ফসফেটটা। কাজেই এটি ছাড়া উদ্ভিদের পুষ্টি একেবারেই সম্ভব না, উদ্ভিদের মূল বৃদ্ধির জন্য ফসফরাস অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। এরপর হলো আয়রন সাইটোক্রোমের একটা গাঠনিক উপাদান। সাইটোক্রোম একটা আমাদের বাহক হিসেবে কাজ করে, আমরা এগুলো এইচএসসিতে গেলে বিস্তারিত পড়ব। কাজেই বায়বীয় শ্বসন এর উপর নির্ভরশীল। ক্লোরোফিল সৃষ্টিতে আয়রনের বেশ ভূমিকা অপরিসীম। তো এছাড়াও আমরা দেখি যে জমিতে নাইট্রোজেন সার দেওয়া হয়, যেটা আসলে মূলত ইউরিয়া। আমরা নাইট্রোজেনের সংকেত কি জানি, NH2CO NH2, হ্যাঁ NH2CO NH2, এখানে মূলত আমাদের নাইট্রোজেন আছে, ইউরিয়া সার হিসেবে এটা দেওয়া হয়। পটাশিয়াম মিউরেট অফ পটাশ সার, তারপর টিএসপি ট্রিপল সুপার ফসফেট, আমরা জানি এটা হলো ফসফরাস ইত্যাদি সার ব্যবহার করে থাকে। এইসব উপাদানগুলো আমাদের উদ্ভিদে সরবরাহ করার জন্য সার হিসেবে এইগুলো দেওয়া হয়। এরপর হলো ম্যাঙ্গানিজের ভূমিকা কি? ম্যাঙ্গানিজ ক্লোরোপ্লাস্টের গঠন এবং সংরক্ষণের জন্য ম্যাঙ্গানিজ প্রয়োজন। কপার টমেটো সূর্যমুখী উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কপার এবং তামার প্রয়োজন। শ্বসন প্রক্রিয়ার উপরে কপারের প্রভাব উল্লেখযোগ্য আমাদের এখানে। এরপর হলো বোরন, উদ্ভিদের সক্রিয়ভাবে বর্ধনশীল অঞ্চলের জন্য বোরন প্রয়োজন এবং চিনি পরিবহনেও বোরন পরোক্ষ প্রভাব বিস্তার করে। মলিবডেনাম, আমাদের এই যে অণুজীব দিয়ে আমাদের বায়বীয় নাইট্রোজেন সংবন্ধনের জন্য মলিবডেনামটা আবশ্যক বায়বীয় নাইট্রোজেন সংবন্ধনের জন্য। ক্লোরিন, সুপারবিট এর মূল এবং কাণ্ডের বৃদ্ধির জন্য ক্লোরিন প্রয়োজন হয়। এরপর যদি আমরা দেখি পুষ্টির উপাদানের অভাবজনিত লক্ষণ কী কী হতে পারে, কী কী সমস্যা হতে পারে, আমাদের একটা বক্স আছে খুব সুন্দরভাবে, এটা একটু ভালো মতো পড়লে হয়ে যাবে। নাইট্রোজেনের অভাবে দেখবো আমরা ক্লোরোফিল সৃষ্টিতে বাধাগ্রস্ত হচ্ছে, অলরেডি আমরা পড়ে আসছি। যদি ক্লোরোফিল সৃষ্টিতে বাধাগ্রস্ত হয়, এখানে কী হয় মূলত ক্লোরোফিলের অভাবে পাতার রঙটা হালকা সবুজ, মানে সবুজ রঙ হালকা হতে হতে একসময় হলুদ হয়ে যায়। এই যে ক্লোরোফিল ছাড়া অন্যান্য বর্ণকণা বা পিগমেন্ট মিলিতভাবে হলুদ দেখায়, তো পাতা হলুদ হয়ে যাওয়ার এটাকে আমরা বলি ক্লোরোসিস, ঠিক আছে, ক্লোরোসিস বলে এটাকে। তো লৌহ, ম্যাঙ্গানিজ বা দস্তার অভাবে এই ক্লোরোসিসটা হতে পারে, কেননা এগুলো ক্লোরোফিল সৃষ্টির উপাদানের সাথে কোনো না কোনোভাবেই জড়িত। ক্লোরোসিস কোষের বৃদ্ধি, বিভাজন হ্রাস, তাই উদ্ভিদের বৃদ্ধি কমে যায়। এরপর হলো ফসফরাস অভাব হলে পাতা বেগুনি হয়ে যায়, তাহলে পাতা হলুদ হয়ে যায় আমাদের এখানে নাইট্রোজেনের অভাবে, যেটাকে আমরা ক্লোরোসিস বলছি, আর ফসফরাসের অভাবে পাতা বেগুনি হয়ে যায়। পাতার মৃত অঞ্চল সৃষ্টি হয়, এমনকি পাতা ফুল ফল ঝরে যেতে পারে, উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, উদ্ভিদ খর্বাকার হয়, মানে খাটো হয়। বেশিরভাগ সময়ে খালি চোখে দেখে ফসফরাসের ঘাটতি বোঝা যায় না। যত দিনের লক্ষণ দৃশ্যমান হয় তত দিনে বেশিরভাগ ক্ষেত্রে আর তেমন কিছু করা থাকে না, হ্যাঁ। এরপর হলো পটাশিয়াম পাতার শীর্ষ এবং কিনারা হলুদ হয়ে যায়, মৃত অঞ্চল সৃষ্টি হয়। তাহলে এগুলো গুরুত্বপূর্ণ লাইন, কিন্তু উদ্ভিদের পাতার যে আগা, এই শীর্ষ এবং কিনারা এগুলো আমাদের লাল হলুদ হয়ে যায় এবং মৃত অঞ্চল সৃষ্টি পটাশিয়ামের অভাবে। বিশেষ করে পাতার শিরা মধ্যবর্তী স্থানে ক্লোরোসিসে হলুদ বর্ণ ধারণ করে। এই যে পাতার যে রাফি বা শিরা, এই রাফিগুলো এখানে আমাদের হলুদ হয়ে যায়, মানে ক্লোরোসিস হয়ে যায় আর কি। পাতার কিনারায় পুড়ে যাওয়া সদৃশ বাদামি রং দেখা যায় এবং পাতা কুঁকড়ে আসে, উদ্ভিদের বৃদ্ধি কম, শীর্ষ এবং পার্শ্বমুকুল মরে যায়। এরপরে ক্যালসিয়ামের কোষের সাইটোসোল মানে সাইটোপ্লাজম আর কি। ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রা মাইটোকন্ড্রিয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্বাভাবিক কার্যক্রমের সাথে সম্পর্কিত। মাত্রা কমে গেলে মাইটোকন্ড্রিয়ার অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়া বিপর্যস্ত হয়। মানে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ অফ সেল বলা হয়। তো যখনই আমাদের এখানে ক্যালসিয়ামের অভাব হবে তখন এই ট্রাফিকিং প্রসেসটা একটু বিপর্যস্ত হয়, বাধাগ্রস্ত হয়। তাই ক্যালসিয়ামের অভাবে উদ্ভিদের বর্ধনশীল শীর্ষ অঞ্চল এবং বিশেষ করে পাতার কিনারা বিশেষ বরাবর অঞ্চলগুলো মারা যায়, পাতা কুঁকড়ে যায়, ফুল ফোটার সময় উদ্ভিদের কাণ্ড শুকায় হঠাৎ নেতিয়ে পড়ে। এবার ম্যাগনেসিয়াম ক্লোরিন সঞ্চালিত হয় না বলে পাতা হালকা সবুজ হয়ে যায়, এগুলো একটু পরে দেখবা ক্লোরোসিস হয়। লোহের অভাবে কচি পাতার রং হালকা হয়ে যায়, হ্যাঁ এগুলো একটু পড়বা। কাণ্ড দুর্বল হয়ে যায়, এটার একটা গুরুত্বপূর্ণ লাইন আছে, কাণ্ড দুর্বল হয় এবং ছোটো হয়। এবার সালফার অভাবে প্রোটিন, হরমোন, ভিটামিনের গাঠনিক উপাদান, সালফার উদ্ভিদের উপাদানেই নয়, একই সাথে এটা কোষের পানির সমতা রক্ষা করে, মানে এগুলো
এগুলো গাঠনিক উপাদানই না শুধুমাত্র, এটা কোষের পানির সম্মতাও রক্ষা করে। সালফারের অভাবে পাতা হালকা সবুজ হয় এবং পাতায় লাল এবং বেগুনি দাগ দেখা যায়। এবং উদ্ভিদের মধ্যপর্ব মানে মাঝখান অংশ, দুই গিরার মাঝখান অংশটা হচ্ছে মধ্যপর্ব। এই মধ্যপর্বগুলো ছোটো হয়, মানে কাণ্ড ছোটো হয়ে যায় এবং গাছ কর্বাকৃতির বা ছোটো হয়ে যায়। এরপর হলো বুরন। বুরন হলো কোষপ্রাচীরের কাঠামোর মধ্যে অবস্থান করে, প্রাচীরটিকে তথা কোষটিকে দৃঢ়তা দেয় এবং বিপাক ক্রিয়ায় বিভিন্ন বিক্রিয়ার নিয়ন্ত্রক ভূমিকা রয়েছে আমাদের এই বুরনের। তো যদি এটা অভাব হয় তাহলে কী হবে, এর অভাবে পর্যাপ্ত দৃঢ়তা না পেয়ে বিপাকে গোলযোগ হওয়ায়, মানে হলো স্বাভাবিক মেটাবলিজম, এটা যদি না হয় তাহলে উদ্ভিদ বর্ধনশীল অগ্রভাগ মরে যায়। উদ্ভিদের যে পাতার অংশটা, বর্ধনশীল অংশটা মারা যাবে এবং কচি পাতার বৃদ্ধি কমে যায়, পাতা বিকৃত হয়, কাণ্ড কষকষ হয়ে ফেটে যায়, পাতার কুড়ি জন্ম ব্যাহত হয়। এতটুকু হলো আমাদের উদ্ভিদের যে খাদ্য পুষ্টি উপাদান। এগুলো আমরা খাদ্য পুষ্টি উপাদান আমাদের উদ্ভিদের যে এলিমেন্টগুলো পড়ছে, টোটাল 16টা এলিমেন্ট, এর মধ্যে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাতে আছে আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্ট, আরেকটাতে আছে মাইক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোতে দেখেছি আমরা টোটাল 10টা, ম্যাক্রোতে টোটাল 10টা, এমজিকে, ক্যাফোফোর, নাইভস, চপস। এবং মাইক্রোতে দেখেছি আমরা টোটাল 6টা। এই উপাদানগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু উপাদানের অভাবজনিত লক্ষণ আমরা পড়েছি, বেশ গুরুত্বপূর্ণ, ভালো মতো এগুলো পড়বা। হ্যাঁ, এখন আমাদের প্রাণীর খাদ্য এবং পুষ্টি, প্রাণীর ক্ষেত্রে আমাদের খাদ্য এবং পুষ্টি সম্পর্কে বেশ ভালোই এখানে কিছু কথাবার্তা বলা আছে। আমাদের এই যে খাদ্য উপাদানকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে কিন্তু। হ্যাঁ, আমাদের টোটাল এমনের প্রকারভেদ হলো 6টা, তবে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। আমিষ, শর্করা, স্নেহ। এগুলোর কাজ কি একটু পড়তে হবে, পরীক্ষা আসে এগুলোর ফাংশন। আমিষ জাতীয় খাদ্যের কাজ হলো দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণ করা, এবং ক্ষয়পূরণ করা। শর্করা জাতীয় খাদ্য হলো দেহের শক্তি উৎপাদন বা এটিপি শক্তি উৎপাদন করা। স্নেহ জাতীয় খাদ্য হলো দেহের তাপ এবং শক্তি উৎপাদন করা। ঠিক আছে, তাহলে আমিষ জাতীয় খাদ্য হলো দেহে বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ করা, যেটা নাইট্রোজেনের মাধ্যমে করে থাকে, নাইট্রোজেন ব্যালেন্সের মাধ্যমে, পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স, নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স, এগুলো আমাদের এখানে রিলেটেড। শর্করা দেহের শক্তি উৎপাদনে সহায়তা করে, এটা স্নেহ চর্বি জাতীয় খাদ্য দেহে তাপ এবং শক্তি উৎপাদন করে থাকে। আরও 3 ধরনের খাদ্য উপাদান আমাদের রয়েছে। একটা হচ্ছে খাদ্যপ্রাণ বা ভিটামিন। এটার মেইন কাজ হলো আমাদের দেহের যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। এটা আমাদের যে ডিফেন্সিভ মেকানিজম অফ হিউম্যান বডি, হ্যাঁ, এগুলোকে সে অনেক বেশি পরিমাণে স্ট্রং করে। এরপরে হলো বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় সে উদ্দীপনা যোগায়। এটা খনিজ লবণ কী কাজ করে, বিভিন্ন জৈবিক কাজে অংশ নেয় এবং দেহে জৈবিক কাজে সে অংশ নেয়। পানি হচ্ছে দেহে তাপের সমতা রক্ষা করে, কোষের কার্যাদি নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, খাদ্যাভ্যাস বা রাফেস। এই খাদ্যাভ্যাস বা রাফেস হলো পানি শোষণ করে, মলের পরিমাণ বৃদ্ধি করে, বয়সন্ত থেকে মলের সাহায্য করে। এখন আমরা যদি একটু ইন্ডিভিজুয়ালি দেখি আমিষের ফাংশনটা কি, একটু আমিষ কী কাজ করে, আমিষের উৎস কী। আমিষ মধ্যে আমরা কী কী পাবো, কার্বন পাবো, হাইড্রোজেন পাবো, অক্সিজেন পাবো, নাইট্রোজেন পাবো। এই উপাদানগুলো আমরা আমিষের মধ্যে পাবো। তবে প্রধান উপাদান হলো নাইট্রোজেন, যেটার পরিমাণ হলো 16 ভাগ। ঠিক আছে, আমিষের সামান্য পরিমাণে সালফার, ফসফরাস, আয়রন ইত্যাদি থাকতে পারে। এটা উৎস কী কী আছে, এটা উৎস হলো মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, শিমের বিচি, শুটকি, মাছ, চীনাবাদাম ইত্যাদি আমরা এখানে দেখতে পাই। এরপরে হলো এখানে আমরা প্রাণীজ আমিষ এর উৎস। এটা আমিষের উৎসের মধ্যে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যানিমেল সোর্স, একটা হচ্ছে প্লান্ট সোর্স। অ্যানিমেল সোর্স বা প্রাণীজ আমিষ আমরা যেগুলো দেখবো সেটা হচ্ছে মাছ, মাংস, ডিম, পনির, ছানা, কলিজা, যকৃৎ ইত্যাদি প্রাণীজ আমিষ। হ্যাঁ, এগুলো আমরা প্রাণীতে থেকে যে আমিষ পাই এগুলো। ওকে, এরপর হলো উদ্ভিদে এইসব খাদ্যের মধ্যে আমরা প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড পেয়ে থাকি। আমরা জানি আমাদের যে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডগুলো আছে 20 প্রকারের, আমরা এগুলো থেকে পাই। উদ্ভিজ অ্যামিনো অ্যাসিড চাল, চীনাবাদাম, শিমের বিচি, মানে উদ্ভিদ প্লান্ট সোর্সেস কী থাকতে পারে আমিষের, ডাল, চীনাবাদাম, শিমের বিচি ইত্যাদি উদ্ভিজ আমিষের মধ্যে পড়ে। এরপর হলো শর্করা বা কার্বোহাইড্রেট। শর্করা বা কার্বোহাইড্রেটের মধ্যে আমরা পাবো হলো এগুলোর কাজ কি, এগুলোর কাজ হলো শক্তি তৈরি করা বা শক্তির যুগ। আমরা জানি গ্লুকোজ অ্যান্ড প্রোডাক্ট অফ ডাইজেশন অফ কার্বোহাইড্রেট হোয়াট গ্লুকোজ। এই গ্লুকোজটা আমাদের কী হবে, গ্লুকোজটা রেসপিরেশন প্রক্রিয়া যাবে, শ্বসন প্রক্রিয়া যাবে, এটা আমাদের আলটিমেটলি এটিপি দিবে। এই এটিপিটি আমাদের শক্তি দিবে। আমরা জানি বায়োলজিক্যাল কয়েন অফ বডি, তাহলে এটা হচ্ছে আমাদের এটিপি। তো এখানে কী কী উপাদান পাবো, আমরা এখানে কার্বন পাবো, হাইড্রোজেন পাবো, অক্সিজেন পাবো, CHO, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন পাবো। এখানে আমাদের এখানে কিছু কথাবার্তা বলা হয়েছে, পড়ে নিবা। এখানে আমাদের একটা চার্ট দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ একটা চার্ট। শর্করা শ্রেণী আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এক শর্করা, দ্বিশর্করা, বহু শর্করা। ঠিক আছে, মনোস্যাকারাইড, মনো মানে একটা, ডাই 2টা, বহু পলি অনেকগুলো। এটা গঠনে 1 মনোমার বিশিষ্ট শর্করা এবং 2 মনোমার বিশিষ্ট শর্করা ডাইমার, বহু মনোমার বিশিষ্ট শর্করা বা পলিমার। এক শর্করা উদাহরণ হচ্ছে গ্লুকোজ, দ্বিশর্করা উদাহরণ হচ্ছে ল্যাকটোজ এবং সুক্রোজ, বহু শর্করা উদাহরণ হচ্ছে শ্বেতসার, গ্লাইকোজেন।
এবং এক শর্করার যে উৎস কোথায় কোথায় পাবো, মধু, ফলের রস ইত্যাদিতে আমরা পাবো। মধু, ফলের রস ইত্যাদিতে আমরা পাবো। মধুতে গ্লুকোজ, ফলের রসে আমরা জানি সুক্রোজ, ফ্রুক্টোজ আমরা পাই। দ্বিশর্করার উদাহরণ আমরা দেখব উৎস। দ্বিশর্করার উৎস হলো চিনি এবং দুধ। চিনিতে আমরা কি পাই? সুক্রোজ পাই। দুধে আমরা কি পাই? ল্যাকটোজ পাই। বহুশর্করার উদাহরণ হচ্ছে সাথে সঙ্গে গ্লাইকোজেন। উৎস হচ্ছে চাল, আটা, আলু, সবুজ শাকসবজি ইত্যাদি। ওকে, স্নেহ জাতীয় খাদ্য আমাদের আছে এখানে। স্নেহ জাতীয় খাদ্যের আমাদের কী কী উপাদান দ্বারা তৈরি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটা উপাদান আমরা পাবো। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এটার ফাংশন হচ্ছে মেন তাপ উৎপন্ন করা এবং এটা পাকস্থলিতে অনেকক্ষণ ধরে থাকতে পারে, তাই ক্ষুধা পায় না। এটা পাকস্থলিতে অনেকক্ষণ ধরে থাকে, কারণ হলো ডাইজেশন হতে অনেক সময় নেই। আমরা স্নেহজাতীয় খাদ্যের ডাইজেশন পড়ার সময় দেখবো এটা ডাইজেশন হবে একদম লাস্ট পর্যায়ে গিয়ে, মানে আমাদের মুখেও খুব একটা পরিপাক হবে না, পাকস্থলিতে খুব একটা পরিপাক হবে না, এক্সেপ্ট বাটারের একটা আমাদের ইয়ে আছে, স্নেহ পদার্থ বা স্নেহ একটা এলিমেন্ট, এটা ছাড়া অন্য কোনো স্নেহজাতীয় পদার্থ আমাদের পাকস্থলিতে বা স্টমাকে এটা পরিপাক হয় না, একেবারে ইন্টেস্টাইনে গিয়ে হবে। তাহলে এটা অনেকক্ষণ ধরে থাকবে আমাদের পাকস্থলিতে, ফলে আমাদের ক্ষুধা পায় না। এটা ত্বকের নিচে চর্বি হিসেবে জমা থাকতে পারে। তাছাড়া বিভিন্ন অঙ্গে যেমন যকৃৎ, মানে লিভার, মস্তিষ্ক, মাংসপেশিতেও চর্বি হিসেবে জমা থাকে। দেহের এই সঞ্চিত চর্বি উপবাসের সময় কাজে লাগে। শর্করা এবং আমিষের তুলনায় চর্বিতে প্রায় দ্বিগুণ। আমরা শর্করাতে দেখবো 1 গ্রামে 4 ক্যালোরি পাওয়া যায়, আমিষে 1 গ্রামে 4 ক্যালোরি পাওয়া যায়। আর যেটা আমরা পড়তেছি 1 গ্রাম স্নেহে পাবো 9 ক্যালোরি। তার মানে দ্বিগুণের চাইতেও বেশি, 4 দুগুণ 8, 8-এর চাইতেও 1 বেশি 9, তাহলে দ্বিগুণের চাইতেও বেশি পরিমাণে ক্যালোরি এখানে থাকে। ওকে, উদ্ভিজ্জ স্নেহপদার্থ। এখন যদি আমরা সোর্সেসগুলো দেখি, প্লান্ট সোর্সেস কী কী আছে? প্লান্ট সোর্সেস পাবো আমরা এখানে সয়াবিন, তারপর হলো সরিষা, তিল, বাদাম, সূর্যমুখী, ভুট্টার তেল, ভোজ্য তেল ইত্যাদি হিসেবে আমরা এখানে প্লান্ট সোর্সেস পাবো। প্রাণীজ উৎস কী কী পাবো? চর্বি, ঘি, ডালডা, প্রাণীজ ইত্যাদি। তাছাড়া ডিমের কুসুমে স্নেহপদার্থ আছে, কিন্তু সাদা অংশে স্নেহপদার্থ থাকে না। সাদা পদার্থ যেটা অ্যালবুমিন, এই অ্যালবুমিনে কোনো স্নেহপদার্থ থাকে না, তবে গ্লোবিউলিন যেটা আমরা ডিমের ভিতরে কুসুম, এইখানে আমরা স্নেহপদার্থ পাবো। আচ্ছা, একজন মানুষের দৈনিক কত গ্রাম চর্বির প্রয়োজন? 50 থেকে 60 গ্রাম চর্বির প্রয়োজন হয়। এর পাশে খাদ্যপ্রাণ বা ভিটামিন আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। আমাদের খাদ্যপ্রাণ বা ভিটামিনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে চর্বিত দ্রবণীয় ভিটামিন, ঠিক আছে, চর্বিত ফ্যাট সলিউবল ভিটামিন, একটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। ওয়াটার সলিউবল ভিটামিন কী কী আছে? যদি চর্বিত দ্রবণীয় ভিটামিনগুলো দেখি, ADEK, ঠিক আছে, ADEK, অ্যাডেক দিয়ে মনে রাখতে পারো, ADEK, এটা না। ADEK। ভিটামিন এ কোথায় কোথায় পাবা? দুধ, মাখন, চর্বি, ডিম, গাজর, কাঁঠাল, রঙিন শাকসবজি, মলা, মাছ ইত্যাদিতে আমরা ভিটামিন এ পাই। ডি, দুধ, ডিম, কলিজা, যকৃৎ, দুগ্ধজাত দ্রব্য, মাছের তেল, ভোজ্য তেল ইত্যাদিতে ভিটামিন ডি পাওয়া যায়। ই এবং কে, এগুলো সব খাবারে আমরা ভিটামিন ই এবং কে পেয়ে থাকি। পানিতে দ্রবণীয় ভিটামিন বি কমপ্লেক্স, মানে এখানে বি কমপ্লেক্স মানে এখানে অনেকগুলোই পাবো আমরা। ভিটামিন B1, B2, B4, B5, B6 আমরা পাবো। এছাড়াও আমরা পাবো ভিটামিন সি এখানে ওয়াটার সলিউবলের মধ্যে। ভিটামিন বি, ইস্ট, ডেকি চাটা চাল, জাতা, ভাঙা আটা, লাল আটা, অঙ্কুরিত চুলা, মুগ ডাল, মটর ইত্যাদিতে আমরা পাবো এটা। ভিটামিন সি কোথায় পাবো? পেয়ারা, বাতাবি লেবু, কামরাঙ্গা চাল, টমেটো, আম, আনারস, কাঁচামরিচ ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। বলে রাখি, ভিটামিন সি হচ্ছে আমাদের এমন একটা ভিটামিন যেটা আমাদের প্রতিদিন ইনটেক করতে হবে। মানে হলো ভিটামিন সি আমাদের দেহে স্টোরেজ হয় না, মানে এটা জমা থাকে না, এটা আমাদের দেহে জমা থাকে না। তাহলে আমাদের ডেইলি ভিটামিন সি, প্রতিদিনের ভিটামিন সি প্রতিদিনই গ্রহণ করতে হবে, দৈনিক গ্রহণ করতে হয়, এটা আমাদের জমা থাকে না। এখন আসে খনিজ লবণ বা মিনারেল, এখান থেকে এগুলো একটু পড়ে নিবা ফাংশনগুলা। আর এখানে উৎসগুলো বা সোর্সেস কোথায় কোথায় পাবো? দুধ, দই, ছানা, পনির, ছোটো মাছ, নানা রকম ঢাল, সবুজ শাকসবজি, ঢেঁড়স, লাল শাক, কচু শাক ইত্যাদি। ক্যালসিয়ামের প্রধান উৎস, মানে খনিজ লবণের মধ্যে একটা আছে ক্যালসিয়ামের প্রধান উৎস হলো এগুলা। দেন লৌহ কোথায় কোথায় থাকে? কলিজা, সবুজ শাকসবজি, মাংস, ডিমের কুসুম, কচু শাক ইত্যাদিতে আমাদের লৌহ পাওয়া যায়। ফসফরাস কোথায় থাকে? দুধ, মাছ, মাংস, বাদাম, ডাল ইত্যাদিতে আমাদের ফসফরাস পাওয়া যায়। ওয়াটার কোথায় কী কাজ করে? দেহ গঠনের ফাংশন, এটা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা করে। দেহ গঠন এবং প্রতিপালন পানি ছাড়া কোনো অবস্থাতে সম্ভব না। গড়ে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈহিক ওজনের 50 থেকে 60% হলো 65% হলো পানি। একজন মানুষের এত পার্সেন্ট প্রায় পানি দৈহিক ওজনের। তো এটা আমাদের বিভিন্ন
অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পানি ব্যতীত আমাদের দেহের অভ্যন্তরে কোনো রাসায়নিক ক্রিয়া চলতে পারে না, পানি ছাড়া আর কি। দেহে পানি দ্রাবক রূপে কাজ করে এবং পানির জন্যই দেহে রক্ত সঞ্চালন সম্ভব। রক্তে পরিবাহিত খাদ্য উপাদান এবং অক্সিজেনের মাধ্যমে দেহকোষে পৌঁছাতে পারে। দেহের প্রায় সকল ধরনের রসে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। দূষিত পদার্থ নির্গমনে আমাদের এই পানিটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের এই যে দৈনিক পানির চাহিদা কত, 2 লিটার। আমাদের দৈনিক পানির চাহিদা হলো 2 লিটার এবং এত কিলো ক্যালোরি মূলত আমাদের দৈনিক ক্যালোরির চাহিদা এটা। যদি এটা বয়স, লিঙ্গভেদে, আমাদের পেশা ইত্যাদি ভেদে এটা আমাদের ভ্যারি করে। রাফেজ বা খাদ্যাশ এটা কেন গুরুত্বপূর্ণ? শস্যদানের বহিরাবরণ, সবজি, ফলের খোসা, শাঁস, বীজ, টমেটো, ডাল, মূল, পাতায় আঁশ থাকে। এগুলো মূলত কোষপ্রাচীরের সেলুলোজ এবং লিগনিন। ঠিক আছে, এগুলো কি সেলুলোজ এবং মূলত লিগনিন, যেগুলো আমরা হজম করতে পারি না। সেলুলোজ হজমের জন্য সেলুলোজ নামক এনজাইম দরকার হয়, যেটা আমাদের থাকে না। আমাদের ডাইজেস্টিভ কোনো সিস্টেম থেকে আমাদের এই সেলুলোজ নামক এনজাইমটা পাওয়া যায় না, ফলে এটা আমরা হজম করতে পারি না। যেভাবে আমরা খাই ঠিক সেভাবে এটা আমাদের বেরিয়ে যায়, মানে এটা আমাদের ডাইজেশন করতে পারি না আমরা। তো হাড় যেমন মানবদেহের কাঠামো গঠন করে, সেমভাবে সেলুলোজ এবং রাফেজ উদ্ভিদের কাঠামো গঠন করে। এগুলো জটিল শর্করা, মানে এগুলা আমাদের পলিস্যাকারাইড, ঠিক আছে, জটিল শর্করা। এবং গবাদি পশু যেমন গরু, ছাগল, মহিষীদের সেলুলোজ হজম করতে পারে, মানুষ হজম করতে পারে না, কারণ রাফেজ পানি শোষণ করে, মলের পরিমাণ বৃদ্ধি করে, বিভাজন থেকে মল নিষ্কাশনে সাহায্য করে। এটার ফাংশন হলো মূলত এগুলাই। রাফেজযুক্ত খাবার বিষাক্ত, মানে পয়জনাস যে বস্তুগুলো আছে, এগুলোকে খাদ্যনালী থেকে পরিশোষণ করে এবং এরূপ আবার খাদ্যনালীর ক্যান্সারের আশঙ্কা অনেকাংশেই হ্রাস করে এটা। খাদ্য পিরামিড বলতে আমরা বুঝবো কতটুকু খাদ্য আমাদের দরকার হয়, কোন খাদ্য কতটুকু পরিমাণ দরকার। একদম নিচের দিকে দেখো, নিচের দিকে যেটা আছে সেটা হলো আমাদের বোঝাচ্ছে কার্বোহাইড্রেট। ঠিক আছে, এটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। এটা হচ্ছে কি বোঝায় যে এই শর্করা গ্রুপ এখানে আছে, শর্করা গ্রুপ, চাল, আটা, এগুলো দেখাচ্ছে, আলু, এগুলো শর্করা। এগুলো হচ্ছে কি শর্করা, সবচেয়ে বেশি পরিমাণে একটু করে খাইতে হবে, এগুলা বেশি পরিমাণে দরকার আর কি, নিয়মিত। এরপরে হলো যেটা সবচেয়ে এরপরে যেটা দরকার সেটা হচ্ছে ভিটামিন বা খনিজ গ্রুপ, যেগুলো আমরা বিভিন্ন ফ্রুটস, এইগুলো আমাদের দরকার। এরপরে দরকার মাছ, মাংস, আমিষ, যেটা আমরা বলি প্রোটিন জাতীয় খাদ্য। এই প্রোটিন জাতীয় খাদ্য আমাদের এতটুকু পরিমাণে দরকার। তাহলে সবচেয়ে বেশি পরিমাণে কার্বোহাইড্রেট, এরপরে হলো ভিটামিন, খনিজ গ্রুপ, এরপরে হলো প্রোটিন, এরপরে হলো স্নেহ। সবচেয়ে কম পরিমাণে খাইতে হবে স্নেহ বা ফ্যাট গ্রুপটা, সবচেয়ে কম পরিমাণে এগুলো খাইতে হবে। এরপরে এগুলো খুব একটা আসে না, জাস্ট পড়তে পারো, একবার রিডিং দিতে পারো। এরপরে আমাদের পুষ্টির অভাবজনিত বিভিন্ন রোগ। হ্যাঁ, পুষ্টির অভাবজনিত রোগ, এই যে আমাদের কী কী সমস্যা হইতে পারে এই পুষ্টির অভাব হলে। আমাদের এখানে যে রোগটার কথা বলা হয়েছে ফার্স্টে, গয়টার বা গলগণ্ড। এটা মূলত আমাদের থাইরয়েড গ্রন্থি যখন ফুলে যায় তখন এটাকে আমরা গয়টার বলি। যে এখানে থাইরয়েড গ্রন্থি যখন ফুলে যাবে তখন আমরা গয়টার বলে থাকি। তো এটা অনেক কারণে হতে পারে। আমাদের থাইরয়েড গ্রন্থিতে বা থাইরয়েড বিভিন্ন এই ফলিকলগুলোতে যখন আমাদের এখানে টিউমার আসবে বা ক্যান্সার তৈরি হবে, টিউমার বা ক্যান্সার হবে, তখন এখানে থাইরয়েড গ্রন্থি ফুলে যেতে পারে, আবার ফুলে যেতে পারে। তো এছাড়া গয়টার থাইরয়েড গ্রন্থির কোনো নির্দিষ্ট রোগ বোঝায় না, আর থাইরয়েড গ্রন্থির বিভিন্ন রোগের এক সাধারণ বহিঃপ্রকাশকে বোঝায়। তো নানা কারণে গয়টার হইতে পারে। গয়টার হলো একটা সিমটমের মতো অনেকটা, খাবারে আয়োডিনের অভাবে গয়টার তথা গলগণ্ডার অন্যতম কারণ। আমাদের যে থাইরোক্সিন, এই থাইরয়েড গ্রন্থি থেকে বিভিন্ন হরমোন নিঃসৃত হয়। থাইরোক্সিন, ট্রাইডিথাইরন, T3 T4 হরমোন। এই T3 T4 হরমোনের জন্য যে তৈরি করার জন্য T3 হরমোন যে প্রসেসের মাধ্যমে তৈরি হয়, এই প্রসেসের জন্য কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় আয়োডিন। হ্যাঁ, এই কাঁচামাল যেহেতু যখন আমাদের স্বল্পতা দেখা দিবে, আয়োডিন যখন ঠিকভাবে আমাদের অভাব দেখা দিবে বডিতে, তখন ঠিকভাবে T3 T4 তৈরি হতে পারবে না, এখানে ব্যাঘাত তৈরি হবে, সমস্যা তৈরি হবে। তখন আমাদের এই সমস্যাটা হয়। তো এটা মূলত কোথায় আয়োডিনের অভাবটা থাকে? আমাদের সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চল যেমন উত্তরবঙ্গ, পার্বত্য এলাকার মাটিতে আয়োডিন কম থাকে, এদের এই সমস্যাটা দেখা যায়। তবে বর্তমানে আমাদের খাবারের লবণের সাথে আয়োডিন মিক্স করার কারণে এই সমস্যাটা অনেকাংশে কমে আসছে। রাতখানা বা নাইট ব্লাইন্ডনেস, ভিটামিন এর অভাবে ক্ষতিগ্রস্ত হয়ে জেরপ্থ্যালমিয়া নামক রোগ হয়। তো জেরপ্থ্যালমিয়া মূলত অনেক রোগের একসাথে সমষ্টি বোঝায়। হ্যাঁ, রাতখানা তার মধ্যে অন্যতম আর কি, নাইট ব্লাইন্ডনেসটা। ভিটামিন এর অভাব পূরণ না হলে আমাদের এই রোগটির মাত্রায় বাড়তে থাকে। জেরপ্থ্যালমিয়ার 7 থেকে 8টি মাত্রা রয়েছে, যার মধ্যে সর্বনিম্নটা হচ্ছে রাতখানা।
2 থেকে 5 বছরের শিশুদের মধ্যে এই রোগটা দেখা যায়। আমাদের চোখে 2 ধরনের কোষ থাকে, একটা হচ্ছে রড সেল বা রড কোষ, একটা হচ্ছে কোন সেল। এই যে রড কোষের ফাংশন হলো রাতে দেখা, আর কোন সেলের ফাংশন হচ্ছে রঙিন বস্তু দেখা এবং দিনে দেখা। যখন আমাদের এই রাতকানা রোগ হয় তখন রড কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়। রড কোষ ক্ষতিগ্রস্ত হলে রাতে দেখতে অসুবিধা হবে, রাতে দেখতে অসুবিধা হয় তখন, ঠিক আছে। তো আলোতে ভালো দেখতে পায় না, সব কিছু ঝাপসা দেখে, তখন কর্নিয়া গোলাটা হয়ে যায়। রাতকানা 10 থেকে শুরু করে তৃতীয় চতুর্থ পঞ্চম মাত্রা জেরোফথ্যালমে ভিটামিন এ সহ সব কিছু ওষুধ প্রয়োগে ভালো হয়, কিন্তু রোগ চূড়ান্ত মাত্রায় তার কাছাকাছি গেলে কর্নিয়া প্রতিস্থাপন বা অস্ত্রোপচার ছাড়া আর তেমন কিছুই করা থাকে না। ওকে, তাহলে এটার প্রতিরোধের উপায় কি? হোয়াট ইজ দ্য, এখানে আমাদের প্রতিরোধ যেভাবে আমরা করব, এটা হচ্ছে মাছের যকৃতের তেল, ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে হবে। মাছের যকৃতের তেল, কলিজা, সবুজ শাকসবজি, রঙিন এবং ফল ও সবজি ইত্যাদি মলা ডালে মাছ আমাদের খাওয়া দরকার। রিকেটস, এটা আমাদের ভিটামিন ডি এর অভাবজনিত একটা লক্ষণ। আমাদের ভিটামিন ডি এর কিছু ফাংশন দেওয়া আছে, ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ, দাঁত এবং হাড় গঠন ইত্যাদি আমাদের এই ভিটামিনের কাজ। তো এগুলো আমরা কোথায় পেয়ে থাকি? দুধ, মাখন, ডিম, কড লিভার, হাঙ্গরের তেলে প্রচুর প্রচুর ভিটামিন ডি পাওয়া যায়। এছাড়া আমাদের একটা এন্ডোজেনাস সোর্সও আছে। এন্ডোজেনাস সোর্স বলতে আমাদের স্কিনে যে কোলেস্ট্রল আছে, এই কোলেস্ট্রলের সাহায্যে সূর্যের আলট্রাভায়োলেট রে বা ইউভি রে বা অতিবেগুনি রশ্মি, ইউভি রে সাহায্যে আমাদের স্কিনেই আমাদের ভিটামিন ডিটা তৈরি হতে পারে। ক্যালসিট্রল বা 125 ডিহাইড্রোক্সি কোলেক্যালসিফেরল, এটা ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম, এটা কিন্তু তৈরি হতে পারে। তো এন্ডোজেনাস সোর্সেস বলা হয় এটাকে, আমাদের নিজের বডিতে এটা তৈরি হয়। সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের ত্বকেও এটা কোলেস্ট্রল থেকে এটা তৈরি হতে পারে, সেক্ষেত্রে ভিটামিন ডি তৈরি সাজাপটি সংঘটিত হয় কিডনিতে। তো এই রোগের ক্ষেত্রে কী হয়? এই রোগের হাড়গুলো দুর্বল হয়ে যায়, গিঁট ফুলে যায়, হাড়গুলো বিশেষ করে পায়ের হাড় বেঁকে যায়, এই রোগের প্রধান লক্ষণ। হ্যাঁ, তাহলে কী করতে হবে? শিশুদের পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে এবং একটা নির্দিষ্ট সময় ধরে আমাদের সূর্যের অতিবেগুনি রশ্মির সাহায্যে যাতে তার কোলেস্ট্রল তৈরি হতে পারে তার স্কিনে, ওভাবে করে রৌদ্রোজ্জ্বল আলোতে রাখতে হবে। রক্তশূন্যতা বা এনিমিয়া মানে কি? এনিমিয়া হচ্ছে আমাদের দেহের রক্ত স্বল্পতা। এটা এমন এক অবস্থা যেখানে রক্তে হিমোগ্লোবিনের ঘনত্ব স্বাভাবিকের তুলনায় অনেক কমে যায়। তাহলে যখন রক্তে হিমোগ্লোবিনের ঘনত্ব স্বাভাবিকের চেয়ে কমে যাবে, এটাকে আমরা বলি রক্তশূন্যতা বা এনিমিয়া। খাদ্যের মুখ্য উপাদান হলো লৌহ বা আমাদের আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন বি12 এর অভাব ঘটলে আমাদের এই রোগটা দেখা যায়। আমাদের রক্তশূন্যতা কখন হবে? যখন আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন ডি ইত্যাদির অভাব হবে। তো আমাদের রক্ত স্বল্পতার শতাধিক কারণ জানা গেছে এবং পুষ্টি উপাদানে ঘাটতি না হয়ে রক্ত স্বল্পতা হতে পারে। তবে বাংলাদেশে সাধারণত লোহের ঘাটতিজনিত রক্ত স্বল্পতা বেশি দেখা যায়, মানে আয়রনের অভাবে যেটা হয় আমাদের সেটা অনেক বেশি দেখা যায়। শিশুদের প্রজননের উপযুক্ত বয়সী নারীদের 15 থেকে 45 বছর গর্ভবতীদের এই রোগ প্রেগনেন্সির সময় আমাদের রক্ত স্বল্পতা স্বাভাবিক একটা হয়ে যায়। লোহের ঘাটতিজনিত রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা বিভিন্ন কারণে হতে পারে, যেমন অত্যধিক রক্তপাত ঘটলে, কৃমি আক্রমণে, লৌহ গঠিত খাদ্য উপাদান শরীরে যথাযথভাবে শোষিত না হলে আমাদের এই সমস্যাটা হতে পারে। তো এখানে দেওয়া আছে আর কিছু কারণ, পড়ে নিবা। এরপর হলো এখানে একটা আছে, এক খাদ্য ক্যালোরি সমান 4.2 কিলোজুল। কোন খাদ্য থেকে কত কিলো পাওয়া যায়? শর্করা থেকে 1 গ্রাম থেকে 4 ক্যালোরি, আমিষ থেকে 4 ক্যালোরি, চর্বি থেকে 9 কিলো ক্যালোরি, দ্বিগুণের চাইতেও বেশি। হ্যাঁ, অনেক বেশি পরিমাণে আমরা পাই। এবার সে বিএমআর এবং বিএমআই অনেক গুরুত্বপূর্ণ। বিএমআর মানে হলো বেজাল মেটাবলিক রেট আর বা বডি মাস রেশিও, আর এটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স। গঠন এবং চর্বি একটা নির্দেশ, মানে হলো আমাদের দেহের হাইট বা উচ্চতার তুলনায় আমাদের চর্বির পরিমাণ কতটুকু সেটা নির্দেশ করে বিএমআই। সূত্র আছে, ছেলেদের জন্য একটা সূত্র আছে, মেয়েদের জন্য একটা সূত্র আছে। ইনভেরিয়েবলি কম আসে আমাদের বিএমআইটা অনেক বেশি আসে। এটা একটু পড়ে নিবা, আমাদের অনেক সময় দিতে পারে। মনে করো আমাদের বিএমআর মানে হলো আমাদের দেহের ক্যালোরির মানটা এখান থেকে আমরা বের করতে পারি, মানে হলো বিএমআর এর মান যেটা আসবে। এখানে মনে করো আমাদের বিএমআরটা এত ক্যালোরি আসছে। হ্যাঁ, বিএমআর আসছে এত ক্যালোরি এই মহিলার জন্য আর কি। এই মহিলার এখন যদি আমরা দৈনিক ক্যালোরির চাহিদা বের করতে পারি, তার শারীরিক অবস্থা কেমন হবে সেটা একটু জানতে হবে। মানে সে কি পরিশ্রমী? যদি পরিশ্রমী না হয় তাহলে তার বিএমআর যত ক্যালোরি আসছে ওটার সাথে ইন্টু 1.2 গুণ দিলে যে মানটা পাবা সেটা হচ্ছে তার দৈনিক ক্যালোরির চাহিদা, কত ক্যালোরির খাদ্য সে দৈনিক খাবে।
হালকা পরিশ্রমী সপ্তাহে 2-3 দিন খেলাধুলা করলে 1.375 একটু বেশি ক্যালোরি দরকার হয়, একটু বড় সংখ্যা দ্বারা গুণ তখন। আর যখন পরিশ্রমী তখন হবে 1.55 দ্বারা গুণ। পরিশ্রমী প্রতিদিন খেলাধুলা করলে 1.725, অত্যন্ত পরিশ্রমী হলে 1.9 দ্বারা গুণ, তার মানে অনেক বেশি পরিমাণে ক্যালোরি তার প্রয়োজন, এই জন্য একটা বড় সংখ্যা দ্বারা গুণ দিছে। বিএমআই বের করার সূত্র হচ্ছে দেহের ওজন কেজি ডিভাইডেড বাই মিটার স্কোয়ার। এটা হচ্ছে দেহের হাইটটাকে মিটার স্কোয়ার দ্বারা গুণ দিবা। এটা একটু মনে রাখবা। আমাদের এটা মিটারে নিতে হবে, তোমাদের ইঞ্চিতে দেওয়া থাকতে পারে, সেন্টিমিটারে দেওয়া থাকতে পারে, যেটাই দেওয়া থাকুক মিটারে নিয়ে আসবা। মিটারে নিয়ে এসে কেজি, দেহের ওজন কেজিতে রাখবা, ভাগ করে দিবা। এরপরে বিএমআই থেকে আমরা ধারণা পেতে পারি আমাদের শারীরিক অবস্থা কেমন। যদি বিএমআই 18.5-এর নিচে হয় এবং তাহলে বুঝবো যে শারীরিক ওজন কম। যদি 18.5-এর নিচে হয় তাহলে বুঝবো শারীরিক ওজন কম এবং পরিমিত খাদ্য গ্রহণ করে ওজন বাড়াতে হবে। যদি আমাদের বিএমআই 18.5-24.9-এর মধ্যে হয় তাহলে সুস্বাস্থ্যের অধিকারী, এতটুকু হলে খুবই পারফেক্ট। 25-24.9 হলে অতিরিক্ত ওজন, 30-14.9 হলে এটা হচ্ছে ওবেসিটির ফার্স্ট স্তর, প্রথম স্তর, মোটা হওয়ার প্রথম স্তর, এবং 35.39 হলে মোটা হওয়ার দ্বিতীয় স্তর, 40-এর পরে হলে মরবিড স্থূলতা, অতিরিক্ত মোটাত্ব এটা, ঠিক আছে। এখানে আমাদের এই চারটা দেওয়া আছে খুব সুন্দরভাবে। এর ফলে শরীরচর্চা ও ব্যায়াম কেন দরকার এগুলো একটু পড়বা, এগুলো একটু নিজের রিডিং পড়বা, খুবই লেস ইম্পর্টেন্ট, খুব একটা আসে না। তারপরে এখান থেকে একটু পড়তে পারে অ্যান্টিবায়োটিক এর সম্ভাব্য উৎস কী কী, মাছ পশুখাদ্য ব্যবহারের ফলে আমাদের শরীরে জমা থাকে, এই আর কি রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক এটা বের করতে হবে। বর্তমানে আমাদের দেহে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, যত্রতত্র অ্যান্টিবায়োটিকের ব্যবহার, এটার জন্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে এবং প্রায় বলা হয় যে 65টার বেশি অ্যান্টিবায়োটিক অলরেডি রেজিস্ট্যান্ট, এবং প্রতি বছরই অনেক বেশি মানুষ মারা যাচ্ছে আমাদের এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে। অ্যান্টিবায়োটিকগুলো আর কাজ করতেছে না, এই জন্য যতটা অ্যান্টিবায়োটিক ইউজ বা ব্যবহার করা আমাদেরকে কমাতে হবে। হেভি মেটাল যেগুলো আছে আমাদের, যেগুলো ট্যানারির বর্জ্য ব্যবহার করা হয়, ভারী ধাতু আর কি, মার্কারি, তারপর হলো ক্যাডমিয়াম, এই ভারী ধাতুগুলো আমাদের অখাদ্য উপাদান যে ট্যানারির বর্জ্য, এগুলো থেকে আমাদের বিভিন্ন ফিড তৈরি করা হয়, ফিড তৈরি করা হয় বিভিন্ন ফার্মের মুরগির বা এইগুলোর জন্য। তো এগুলো যখন আমরা খাই এগুলো আমাদের দেহে আসতে পারে অনেক সমস্যা। বাণিজ্যিক রং, ফরমালিন, কীটনাশক, তারপর রাসায়নিক পদার্থ, জীবাণু, ওকে। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পরিপাক নিয়ে। আমরা ওকে, তো পরিপাক, মানবদেহে অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত আমরা জানি। তো এই কোষগুলোকে সজীব রাখতে এবং কার্যকর রাখতে হলে সময়মতো খাদ্য গ্রহণ প্রয়োজন, কারণ আমাদের প্রত্যেকটা কোষের জন্য এটিপি দরকার, এটিপি। তারপর কোষ বিভাজন প্রয়োজন, ট্রান্সলেশন, এইগুলা হয় আমাদের দেহে। এগুলোর জন্য এটিপি দরকার, অ্যামিনো অ্যাসিড দরকার, বিভিন্ন প্রোটিন দরকার, হরমোন দরকার, এনজাইম দরকার। আমরা প্রোটিন জাতীয় খাদ্য খাবো, প্রোটিন জাতীয় খাদ্য থেকে আসবে অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডটা আমাদের বিভিন্ন প্রক্রিয়ায় কাজ করবে, ট্রান্সলেশন, এনজাইম, হরমোন, এগুলো তৈরিতে সাহায্য করবে। আমরা সেমভাবে যখন কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাই ওখান থেকে আমরা গ্লুকোজ পাই, এই গ্লুকোজটা আমাদের রেসপিরেশনে যাবে, অবাত শোষণে গিয়ে তারা আমাদেরকে এটিপি প্রডিউস করে দিবে। তো এগুলোর জন্য আমাদের এই খাদ্য দরকার, খাদ্য সরবরাহ প্রয়োজন। কিন্তু আমরা যে খাদ্যগুলো খাই এগুলো মূলত জটিল খাদ্য এবং জৈব যৌগ অবস্থায় গ্রহণ করা হয়। এই জটিল খাদ্যগুলোকে ভেঙে শোষণযোগ্য খাদ্যোপযোগী করতে হলে সহজ সরল এবং তরল অবস্থায় রূপান্তরিত করা আবশ্যক। যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই জটিল খাদ্যবস্তুগুলোকে ভেঙে শোষণ উপযোগী খাদ্য খনায় পরিণত করা হয় তাকে আমরা বলি পরিপাক বা ডাইজেশন। ডাইজেশন মূলত দুই প্রকার, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। মেকানিক্যাল ডাইজেশন আমরা কি দেখব, এখানে দেখব আমরা খাদ্যদ্রব্য মুখগহ্বরে দাঁতের সাহায্যে চিবানো হয়, এটা হচ্ছে একটা যান্ত্রিক প্রসেস। এরপর হচ্ছে পেরিস্টালসিস, আমাদের পাকস্থলীর মধ্যে অঞ্চলের মধ্যে খাদ্যবস্তুর যে গমন, এই গমনটা পেরিস্টালসিস, এটা আমাদের একটা যান্ত্রিক প্রসেস, যান্ত্রিক প্রক্রিয়া। এরপর হচ্ছে রাসায়নিক বা কেমিক্যাল প্রসেস। এখানে কি হয়, এখানে আমাদের পরিপাকের তৃতীয় ধাপ, এটা এখানে বিভিন্ন এনজাইম কাজ করবে, বিভিন্ন হরমোন কাজ করবে, এগুলোর সাহায্যে ভেঙে আমাদের খাদ্য উপাদানগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হবে এবং আমাদের শোষণ উপযোগী কণায় পরিণত হবে।
তো আমরা পুষ্টিতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম যেটাকে বলি, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যদি আমরা দেখি এটা তন্ত্র কীভাবে গঠিত হয়, আমরা জানি একটা সেল যখন অসংখ্য মিলে একটা কাজ করে তখন তাকে আমরা বলি টিস্যু। এই টিস্যু যখন অসংখ্য মিলে একটা কাজ করে তখন তাকে আমরা বলি অর্গান। এই অর্গান যখন একসাথে অসংখ্য মিলে একটা কাজ করে তখন তাকে আমরা বলি একটা সিস্টেম, তন্ত্র। ঠিক আছে, একটা হচ্ছে কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র। পরিপাকতন্ত্র বা পুষ্টিতন্ত্র একটা সিস্টেম, যেই সিস্টেমের মাধ্যমে আমাদের খাদ্যবস্তুটা পরিপাক হয়, হ্যাঁ, পরিণত শোষিত হয়, তাকে আমরা পুষ্টিতন্ত্র বলি। এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে পৌষ্টিক নালী, এটা হচ্ছে পুষ্টিক গ্রন্থি। পুষ্টিক নালী এবং পুষ্টিক গ্রন্থি, পুষ্টিক নালী মুখ থেকে পায়ুপথ পর্যন্ত বিস্তৃত হয়। পুষ্টিক নালীর মধ্যে আমরা শুরুতে পাবো মুখ থেকে পাকস্থলী শুরু। এখানে যদি একটু চিত্রটা দেখো তাহলে বেশ ভালো করেই বুঝতে পারবা। এখানে দেখো আমাদের এটা হচ্ছে নাসিকা গহ্বর, এই যে এখানে নাসিকা গহ্বর, এরপরে হচ্ছে মুখ, এই যে মুখ থেকে আমাদের শুরু হয়, এখানে বাক্কাল ক্যাভিটি, এখানে খাদ্যবস্তু আমাদের ভিতরে ঢুকবে। এখানে হচ্ছে আমাদের একটা অন্ননালী ইসোফেগাস হয়ে এটা আমাদের চলে যাবে কোথায়, আমাদের একদম যকৃতের এই যে এটা হচ্ছে স্টমাকের কার্ডিয়াতে চলে যাবে। স্টমাকের কার্ডিয়ার মধ্য দিয়ে এটা আমাদের পাকস্থলীতে ঢুকবে। পাকস্থলীতে এখানে ফান্ডাস, এখানে হচ্ছে এটা আমাদের বডি, এটা হচ্ছে আমাদের গ্রেটার, এখানে হচ্ছে বড় ভাগ, এটা হচ্ছে ছোটো ভাগ, এটার মধ্যে চলে যাবে আমাদের এটা আলটিমেট, এখানে পাইলুরাস স্পিংটার, এখানে আমাদের পাইলুরাস দিয়ে চলে যাবে কোথায়, ইন্টেস্টাইনে, ডিউডেনাম হয়ে চলে যাবে জেজোনাম হয়ে চলে যাবে ইলিয়াম। তাহলে ডিউডেনাম, জেজোনাম, ইলিয়াম ক্ষুদ্রান্ত পার হলো। এরপর চলে যাবে সিকাম, এই যে এখানে সিকাম, এরপর হচ্ছে কোলন, এই যে সিকাম পার হচ্ছে, এরপর হচ্ছে কোলন, তারপর হচ্ছে মলাশয়, এবং অপ্রাচ্য যে অংশগুলো এগুলো আমাদের দেহ থেকে বেরিয়ে যাবে। এবং এই যাওয়ার পথে যে অ্যান্ড প্রোডাক্ট অফ ডাইজেশন, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, গ্লিসারল, এগুলো এখানে শোষিত হবে। ডিউডেনাম, জেজোনাম, ইলিয়াম আমরা দেখবো অনেক কিছুই শোষিত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের পৌষ্টিক নালী। এখন এই পৌষ্টিক নালীর মধ্যে খাদ্যবস্তুটা গমন করলো। এখন এই খাদ্যবস্তু হজম করতে গিয়ে বা ডাইজেশন করতে গিয়ে বিভিন্ন এনজাইমের দরকার হয় না। এনজাইমগুলো আসবে কোত্থেকে, এনজাইমগুলো আসবে আমাদের বিভিন্ন গ্রন্থি থেকে। এই যে এখানে দেখাচ্ছে আমাদের ফার্স্ট অফ অল লালা গ্রন্থি। এই লালা গ্রন্থি থেকে বিভিন্ন লালারস আসবে, টায়ালিন মল্টেস আসবে, এখান থেকে টায়ালিন মল্টেস এই জায়গায় কাজ করবে। এরপরে হলো টায়ালিন মল্টেস এখানে কাজ করলো। এরপরে আমাদের এই খাদ্যটা আমাদের যখন এখানে পাকস্থলীতে আসবে, পাকস্থলী থেকে আমরা জানি গ্যাস্ট্রিক গ্রন্থি আছে। এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে আমাদের যে রস, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে আমাদের রসটা, এখানে যে এনজাইমগুলো আছে এগুলো আমাদের এখানে খাদ্যবস্তু আমিষ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। কার্বোহাইড্রেটের কোনো পরিপাক হবে না, স্নেহ জাতীয় খাদ্যেরও খুব আহামরি কোনো পরিপাক হবে না। এরপরে আমাদের চলে আসবে এটা ডিউডেনামে আমাদের মোটামুটি ইন্টেস্টাইনে ক্ষুদ্রান্তে সকল খাদ্যের চূড়ান্ত পরিপাক হবে। কারণ এখান থেকে দেখো আমাদের যকৃত থেকে বাইল তৈরি হবে। এই বাইলটা আমাদের পিত্তথলিতে জমা থাকে, পিত্তথলি থেকে পিত্তনালী এসে উন্মুক্ত হয় ডিউডেনামে। আবার এখানে আমাদের তোমার এই যে পাকস্থলীর নিচে একটা পাতা আকৃতির অঙ্গ দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস। অগ্নাশয় থেকে অগ্নাশয় নালী এসে উন্মুক্ত হবে আমাদের ডিউডেনামে। এরপরে আমাদের পাকস্থলীতে কিন্তু HCl থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমাদের ফরেন যে জীবাণু এগুলোকে ধ্বংস করে থাকে। তো এই যে এখানে আম্লিক পরিবেশে খাদ্যবস্তু খুব একটা পরিপাক হইতে পারে না। এই পিত্তরস যেটা আমাদের ক্ষারীয়, এই পিত্তরসের কারণে ডিউডেনামে একটা ক্ষারীয় পরিবেশ সৃষ্টি হয়, যার ফলে আমাদের খাদ্য পরিপাকের জন্য অনেক সহায়ক একটা পরিবেশ তৈরি হয়। এবং এখানে বিভিন্ন আন্তরিক, আমাদের এখানে অগ্নাশয় রস কাজ করে, তারপর অন্ত্রে আমাদের আন্তরিক রস কাজ করে। সামগ্রিকভাবে আমাদের এখানে সকল খাদ্যের কার্বোহাইড্রেট, প্রোটিন, স্নেহজাতীয় খাদ্যের চূড়ান্ত পরিপাক হবে ইন্টেস্টাইনে। এরপরে আমাদের ডিউডেনাম, জেজোনাম, ইলিয়াম, এখানে আমাদের আস্তে আস্তে শোষণও শুরু হয়। শোষণ বা অ্যাবজর্পশন, যে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল, এস্টারেস, এগুলো শোষণ হয়ে আমাদের ব্লাড স্ট্রিমে চলে যাবে, ব্লাড স্ট্রিম থেকে প্রত্যেকটা সেলে চলে যাবে। আর যে অপাচ্য খাদ্যগুলো যেগুলো আমাদের পরিপাক হবে না, এগুলো মলাশয়ে জমা থাকবে, এখান থেকে আমাদের পায়ুপথে বাইরে বেরিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বিভিন্ন গ্রন্থির ভূমিকা। তাহলে এখানে আমাদের লালা গ্রন্থির কাজ করতেছে, যকৃৎ কাজ করতেছে, অগ্নাশয় কাজ করতেছে, গ্যাস্ট্রিক গ্রন্থি কাজ করতেছে পাকস্থলীতে, আন্তরিক গ্রন্থি কাজ করতেছে কোথায়, ইন্টেস্টাইন। টোটাল 5টা, লালা গ্রন্থি, যকৃৎ, প্যানক্রিয়াস বা অগ্নাশয়, এরপর হলো গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি, টোটাল 5টা পুষ্টিক গ্রন্থি আমাদের এখানে কাজ করে। টোটাল পুষ্টিক গ্রন্থি পরিপাক তন্ত্রে আর কি।
মুখগহ্বরে আমাদের দাঁত, জিহ্বা, লালা গ্রন্থি এগুলো থাকে। এগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে খাদ্য পরিপাকে সাহায্য করে বলতেছে। দাঁত খাদ্যকে চিবিয়ে ছোটো ছোটো অংশে পরিণত করে এবং জিহ্বা খাদ্যবস্তুকে নেড়ে ছেড়ে চিবাতে সাহায্য করে এবং তার স্বাদ গ্রহণ করে। মুখের ভিতরে লালা গ্রন্থি থেকে এনজাইমকরণ হয় এবং এই গ্রন্থিগুলো কানের নিচে চোয়ালের পাশে। আমাদের এখানে টোটাল তিন জোড়া 6টা আমরা লালা গ্রন্থি দেখতে পাবো। এই যে ঠিক কানের নিচে যেটা আমরা পাবো সেটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি, এরপরে হচ্ছে চোয়ালের নিচে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি, এরপর হচ্ছে জিহ্বার নিচে সাব লিঙ্গুয়াল গ্রন্থি, টোটাল 6টা। এদিকে 3 জোড়া, এদিকে 3টা, এই পাশে 3টা, টোটাল 6টা। মুখের ভিতরে লালা গ্রন্থি থেকে লালাকরণ হয়। লালা গ্রন্থি থেকে নিশ্চিত লালারসে মিউসিন থাকে, যেটা খাদ্যবস্তুকে পিচ্ছিল করতে সাহায্য করে। লালারসে ট্যালিন মল্টাস নামক শর্করা বিশ্লেষী এনজাইম পাওয়া যায়। দাঁত হচ্ছে আমাদের সবচেয়ে শক্ত অংশ এবং দাঁতের সংখ্যা হলো কয়টা? 16টা। এই যে এভাবে যদি চিন্তা করো, এটা হচ্ছে আমাদের দাঁতের উপরের পার্ট, এটা হচ্ছে নিচের পার্ট, এভাবে যদি ভাগ করে ফেলো, এই অংশটা দাঁতের পর হচ্ছে I2C1 P2 M3, ঠিক আছে। ইনসিসের 2টা, ক্যানাইন 1টা, প্রিমোলার 2টা, মোলার 3টা। সর্বশেষ মোলার ধাতুটিকে বলা হচ্ছে উইজডমটি, যেটা হচ্ছে টোটাল 4টা আছে। তাহলে এখানে টোটাল 8টা, এইখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, 4টা 32টা টোটাল, হ্যাঁ। আর শিশুদের হচ্ছে I2C1 P0 M2, I2C1 P0 M2 শিশুদের জন্য। তো আমরা 4 প্রকারের দাঁত বা ইনসিসর ক্যানাইন, প্রিমোলার, মোলার, প্রত্যেকটা দাঁতের কাজ দেওয়া আছে, একটু পড়ে নিবা। এই জায়গায় বলে দিছে। আর দাঁতের অংশগুলো কী পাবো? মুকুট, মূল, গ্রীবা। উপরের অংশ মুকুট, তারপর হচ্ছে মূল হলো ভিতরের অংশ, দাঁতের মধ্যবর্তী অংশ হচ্ছে গ্রীবা। এরপর হলো আমাদের ড্যান্টিন, দাঁতের যেসব উপাদান নিয়ে গঠিত। ড্যান্টিন হচ্ছে যে সবচেয়ে একদম ড্যান্টিন নামক শক্ত উপাদান দিয়ে গঠিত এটা। আর এনামেল হলো দাঁতের মুকুট অংশ। ড্যান্টিনের উপরিভাগে এনামেল নামক কঠিন উপাদান থাকে। এনামেল এবং ড্যান্টিন ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বন, ফ্লোরাইড দিয়ে তৈরি হয়। এই যে এখানে দেখাচ্ছে, এটা হচ্ছে ড্যান্টিন, এর উপরে হচ্ছে এনামেল, ঠিক আছে। এখানে হচ্ছে রক্তজালক বা ব্লাড ভেসেলগুলো রয়েছে। দন্তমজ্জা বা পাল্প, ডেন্টিনের ভিতরে পাপা নরম অংশকে দন্তমজ্জা বলা হয়। এই যে এগুলো হচ্ছে আমাদের দন্তমজ্জা, এগুলো হচ্ছে দন্তমজ্জা। এর ভিতরে ধমনীশিরা, স্নায়ু ইত্যাদি নরম কোষ থেকে। দন্তমজ্জার ভিতরে ডেন্টিন অংশে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে। দন্তমজ্জার মাধ্যমে ডেন্টিন অংশে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করা হয়, যেটা এখানে ব্লাড ভেসেল থাকবে। সিমেন্ট নামক পাতলা আবরণে দাঁতের মূল অংশ ডেন্টিনকে আবৃত করে রাখে এবং এই সিমেন্টের মাধ্যমে দাঁত মাড়ির সাথে আটকানো থাকে। পরীক্ষা আসে কোনো সাহায্যে দাঁত মাড়ির সাথে আটকে থাকে? সিমেন্টের মাধ্যমে। এরপর আসো দাঁত মুখগহ্বরতে গেলে, এরপর আসে কি? ফ্যারিংস। এখান থেকে শুরু হবে ফ্যারিংস। এই ফ্যারিংস হচ্ছে আমাদের মুখগহ্বরের পরের অংশ। মুখগহ্বর থেকে খাদ্যবস্তু গলাবিলের মাধ্যমে অন্ননালীতে পৌঁছায়, আমাদের গলাবিলের মাধ্যমে আর কি। এরপর আসো ইসোফেগাস বা ফ্যারিংস। গলাবিল থেকে পাকস্থলী। গলাবিলের পরে আমাদের এখানে যে 2টা নালী আছে, একটা হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী, একটা হচ্ছে অন্ননালী। তো এই যে আমাদের খাদ্যবস্তু চলে আসবে অন্ননালীতে। অন্ননালী গলাবিল থেকে পাকস্থলী পর্যন্ত বিস্তৃত। এটা এই খাদ্যবস্তু এনার মধ্যে দিয়ে পাকস্থলীতে পৌঁছায়। শ্বাসনালীতে যদি কোনো কারণে চলে যায়, তাহলে আমাদের চলে যাবে ফুসফুসে, হ্যাঁ। এখানে আমাদের যায় না এভাবে, আমাদের এখানে না যাওয়ার জন্য আলাদা একটা ইয়ে থাকে, আমরা পড়বো এখানে। ওয়েট, আচ্ছা। পাকস্থলী, স্টমাক, অন্ননালী বা ক্ষুদ্রান্তের মাঝখানে একটা তুলির মতো অঙ্গ। এটা অন্ননালী বা এটা বাংলা পাঁচের মতো দেখতে। পাকস্থলী তুলির মতো একটা অঙ্গ এবং এর প্রাচীর পুরু। এর প্রাচীর কেমন? এর প্রাচীর হলো পুরু এবং পেশিবহুল। পাকস্থলীর প্রাচীর অসংখ্য গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। গ্যাস্ট্রিক, পাকস্থলী মানে গ্যাস্ট্রিতে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকবে, হ্যাঁ। এবং পাকস্থলীর পেশি সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্যবস্তুকে পিষে মণ্ডে পরিণত করে। এখানে এটা পেরিস্টালসিস প্রক্রিয়া, এটাকে মণ্ডে পরিণত করে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত রস খাদ্য পরিপাকে সহায়তা করে। অন্ত্র হচ্ছে পরের অংশ এবং অন্ত্র 2টা অংশ, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন, একটা হচ্ছে বৃহদান্ত বা লার্জ ইন্টেস্টাইন। এবং পাকস্থলী থেকে বৃহদান্ত পর্যন্ত লম্বা পেঁচা নাড়িকে ক্ষুদ্রান্ত বলে। ক্ষুদ্রান্ত 3টা অংশ, ডিউডেনাম, যেজন্য মিলিয়াম, ডিউডেনাম, যেজন্য মিলিয়াম। ক্ষুদ্রান্তের ডিউডেনামে পিত্তথলি থেকে পিত্তনালী, অগ্নাশয় থেকে অগ্নাশয় এসে মিলিত হয়ে যায়। ক্ষুদ্রান্তের ডিউডেনামে পিত্তথলি, যেটা আমাদের যকৃতের ডান কোণের নিচে আছে, ওইখান থেকে পিত্তনালী এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় নালী এসে মিলিত হবে। পিত্তনালীর মধ্যে পিত্তরস আসবে, অগ্নাশয় নালী থেকে অগ্নাশয় রস আসবে। পিত্তনালীর মধ্যে যকৃতে পিত্তরস, অগ্নাশয় ডিউডেনাম আসে। ক্ষুদ্রান্তের গায়ে আন্তরিক গ্রন্থিও থাকে, ঠিক আছে। অন্ত্রে আন্তরিক গ্রন্থি থাকবে এবং ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীর আঙ্গুলের মতো প্রকৃতি, যেগুলোতে বিলাস বলা হয়, বিলাই। এগুলো হচ্ছে আঙ্গুলের মতো ফিঙ্গার লাইক প্রজেকশন, ঠিক আছে। বিলাস পরিপাকৃত খাদ্যের শোষণে সাহায্য করে এটা। বৃহদন্ত ইলিয়াম থেকে পাই পর্যন্ত বিস্তৃত মোটা নলাকৃত অংশ হচ্ছে বৃহদন্ত। 3 অংশ থাকে, সিকাম, কুলন, মলাশয়। বৃহদন্ত অংশগুলো কি? সিকাম, কুলন, মলাশয়। সিকামের সাথে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে, ঠিক আছে। এগুলো এটা হচ্ছে ক্ষুদ্র নলের মতো প্রবৃদ্ধি যুক্ত থাকে এবং এখানে মেন হলো মল, পানি শোষিত হয়, মল তৈরি হয়, মল জমা থাকে পায়ু মাধ্যমে। এটা হচ্ছে আমাদের একদম পুষ্টির শেষ প্রান্ত, যেটা হলো এটা ছিদ্রপথ। এরপর হলো পুষ্টিগ্রন্থির মধ্যে আমরা শুরুতেই দেখবো হলো লালা গ্রন্থি কয় জোড়া? 3 জোড়া, টোটাল 6টা, 3 জোড়া বা 6টা। এটা হচ্ছে 2 কানের নিচে, এই যে কান 2
কানের নিচে একজোড়া প্যারোটিড গ্রন্থি এবং মানে একটু এটা নিচে সামনে। এরপর হলো চোয়ালের নিচে সাবমেক্সিলারি গ্রন্থি এরপর হচ্ছে আমাদের সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এগুলা পৃথক পৃথক নালীর মাধ্যমে মুখগহ্বর উন্মুক্ত হয়। লালা গ্রন্থিতে নিশ্চিত লালা স্যালাইভা নামভূষিত লালারসে টালিন নামক এনজাইম থাকে, টালিন মলটাস থাকে। যকৃৎ বা লিভার, যকৃৎ কোথায় অবস্থিত? মধ্যসজ্জা। আমাদের দেহের উদর এবং উদরগহ্বর এবং যেটা বক্ষগহ্বর এদেরকে পৃথককারী একটা পর্দার নাম হলো মধ্যসজ্জা বা ডায়াফ্রাম। এই মধ্যসজ্জার নিচে, এটা হচ্ছে মধ্যসজ্জার নিচে উদরগহ্বরের উপরে, এটা মধ্যসজ্জার নিচের অংশ হচ্ছে ডায়াফ্রাম। মধ্যসজ্জার নিচের অংশ হচ্ছে কি? ডায়াফ্রাম। মধ্যসজ্জা, এটা যদি হয় মধ্যসজ্জার নিচের অংশ হচ্ছে কি? অ্যাবডোমেন বা উদরগহ্বর। উদরগহ্বরের উপরের অংশে আমাদের এটা অবস্থিত। উদরগহ্বরের উপরে আমাদের এটা অবস্থিত। উদরগহ্বরের উপরে এটা আমাদের ডান পাশে, পাকস্থলীর ডান পাশে অবস্থিত। এটা মানবদের সবচেয়ে বড় গ্রন্থি, মনে রাখবা, মানবদের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? যকৃৎ। এর রং লালচে খয়েরি। যকৃতের ডানকন্ডা বামকন্ডা বা কাকারি কিছুটা আমাদের বড়। প্রকৃতপক্ষে চারটা অসম্পূর্ণ খণ্ডনে যকৃৎ গঠিত এবং অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র লুভিয়েল দিয়ে তৈরি। প্রতি লুভিয়েল অসংখ্য কোষ থাকে। এই কোষ থেকে পিত্তরস বা ভাইল তৈরি হয়। পিত্তরস ক্ষারীয় গুণ সম্পন্ন, যকৃৎ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া করে থাকে, এজন্য একে রসায়ন গবেষণাগারও বলা হয়। ঠিক আছে। যকৃতের নিচের অংশে পিত্তশৈলী পিত্তাশয় সংলগ্ন থাকে ডানকন্ডের নিচে এবং পিত্তরস জমা হয়। পিত্তরস গাঢ় সবুজ বর্ণ, তিক্তস্বাদ বিশিষ্ট। পিত্তথলি থেকে পিত্তনালীর সাথে অগ্ন্যাশয়নালীর সাথে মিলিত হয় এবং এটা অ্যাম্পুলার ব্যাটার মাধ্যমে ডিড্রানেমে উন্মুক্ত হয়। ঠিক আছে। চিত্র দেখাইতে পারলে ভালো হতো, চিত্র নাই, এখানে আছে একটা। এই যে এটা হচ্ছে আমাদের পাকস্থলী, এখানে এটা হচ্ছে যকৃতের এটা হচ্ছে যকৃতের ঠিক নিচে আর কি, এটা পিত্তথলি যুক্ত আছে। পিত্তথলিতে এখানে আমাদের যকৃৎ থেকে পিত্তনালী বেরোচ্ছে। এই যে এখানে পিত্তনালীতে আলটিমেটলি আমাদের এখানে প্যানক্রিয়াসের থেকে অগ্ন্যাশয়নালী একসাথে হয়ে অ্যাম্পুল অফ বাটার মানে একটু মোটা অংশ, ফুল অংশের মাধ্যমে এটা ডিড্রানেমে উন্মুক্ত হয়ে যাবে। যকৃতের কাজ কি? যকৃতের কাজ হলো পিত্তরস তৈরি করা। পিত্তরসের উপাদান কী কী? পানি, পিত্তলবণ। পিত্তলবণ ইমালসিফিকেশন প্রক্রিয়ায় আমাদের খাদ্য ডাইজেশনে সাহায্য করে। পিত্তলবণ চর্বি জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। কোলেস্টেরল, হ্যাঁ, খনিজ লবণ আমরা এখানে পাবো। পিত্তরস পিত্তথলিতে জমা থাকে, প্রয়োজনীয় ডিড্রানেমে পরিপাকে অংশ নেয়। পিত্তরসে কোনো উৎসেচক বা এনজাইম থাকে না, খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। পিত্তরস বা ভাইলে কোনো রকম কোনো এনজাইম উৎসেচক থাকে না। যকৃত উদ্ভূত গ্লুকোজ নিজ দেহে গ্লাইকোজেন রূপে জমা রাখে। আমরা অতিরিক্ত যখন কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য খাবো, এগুলো আমাদের দেহ গ্লুকোজ হিসেবে জমা রাখতে পারে না। এগুলোকে গ্লুকোজটা গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনের রূপান্তর হবে আমাদের এই ইনসুলিন নামক একটা হরমোনের প্রভাবে। এই গ্লাইকোজেনটা আমাদের যকৃৎ বা লিভার জমা রাখতে পারে। যখনই আমাদের দেহে আবার গ্লুকোজের স্বল্পতা হবে, আমরা অনেকক্ষণ ধরে না খেয়ে থাকবো, উপবাস, রোজা, এই সময় এই গ্লাইকোজেনটা আবার সে গ্লুকোজে পরিণত হবে। আমাদের এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়, তখন আমাদের গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় তখন আমাদের এই গ্লুকোজের ঘাটতি পূরণ করে আমাদের এই গ্লাইকোজটাই লিভারে যেটা সঞ্চিত ছিল। পিত্তরস খাদ্যের আম্লীয় বা প্রশমিত করে, কারণ আমরা জানি পিত্তরস ক্ষারীয় পরিবেশ সৃষ্টি হলে এবং এই পরিবেশে খাদ্য পরিপাকের অনুকূল। কেননা আম্লিক পরিবেশে খাদ্য পরিপাক হয় না। পিত্তরস চর্বি জাতীয় খাদ্য ক্ষুদ্র ক্ষুদ্র দানা পরিণত করে লাইফের সহযোগে পরিবেশ সহায়তা করে এবং এটাকে বলা হচ্ছে ইমালসিফিকেশন, যেটা পিত্তলবণের কাজ মেনলি। অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড যকৃৎ আসার পরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ইউরিয়া অর্নিথিন সাইকেলের মাধ্যমে আমাদের এটা ইউরিয়া প্রস্তুত হয় এবং ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া রূপে নাইট্রোজেনযুক্ত বর্জ্যপদার্থ তৈরি হয়। স্নায়ুজাতীয় পদার্থ শোষণে সাহায্য করে। রক্ত কখনো গ্লুকোজের মাত্রা কমে গেলে যকৃতের সঞ্চিত গ্লাইকোজেনের কিছুটা অংশ গ্লুকোজে পরিণত হয়, রক্তের সাথে মিশে যায়। ওই যে যেটা বললাম, যদি আমাদের গ্লুকোজের অভাব হয়, ওই সঞ্চিত গ্লাইকোজেনটা আবার গ্লুকোজে পরিণত হয়ে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখে। এভাবে রক্ত গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে আর কি। অগ্ন্যাশয়ের কাজ কি? অগ্ন্যাশয় পাকস্থলীর পিছনে আড়াআড়ি অবস্থিত মিশ্র গ্রন্থি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি, এটা হচ্ছে মিশ্র গ্রন্থি। কেন? কারণ এখান থেকে আমরা একসাথে এনজাইমও পাবো, একসাথে এখান থেকে হরমোনও পাবো। ঠিক আছে। এনজাইম হলো আমরা সচরাচর বহিঃকরা গ্রন্থি থেকে পাই, আর হরমোন পাবো অন্তঃকরা গ্রন্থি থেকে। তো বহিঃকরা গ্রন্থি থেকে আমাদের ডাক্ট বা নালী থাকবে, যেখান থেকে আমরা হরমোন পাবো। অন্তঃকরা গ্রন্থি থেকে কোনো ডাক্ট বা নালী থাকবে না। তাহলে এখানে আমাদের হরমোনটা কিসের মাধ্যমে পাস হবে? ব্লাডের মাধ্যমে এটা আমাদের ছড়িয়ে যাবে। হ্যাঁ, এখানে অগ্ন্যাশয় থেকে আমরা এনজাইম তোমার কার্বোহাইড্রেটের জন্য অনেকগুলো এনজাইম পেয়ে থাকি। তারপর হলো আমিষের জন্য আমিষ বিশ্লেষকারে অনেকগুলো এনজাইম পেয়ে থাকি। স্নেহ বিশ্লেষকারে অনেকগুলো এনজাইম পেয়ে থাকি। এখান থেকে আমরা অনেকগুলো হরমোনও পাই। এখানে আমরা 4 ধরনের কোষ পাবো: আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল, পিপি সেল। আলফা সেল থেকে গ্লুকাগন, বিটা সেল থেকে ইনসুলিন, তারপর পিপি সেল থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এই হরমোনগুলো আমরা পাই, যার কারণে এটা একটা মিশ্র গ্রন্থি, কারণ এনজাইম প্লাস হরমোন দুটাই পাই। তো
তো এখানে বলা হয়েছে এটা এনজাইম এবং রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণকারী হরমোন। গ্লুকোজ নিয়ন্ত্রণকারী হরমোনটার নাম হলো মেনলি ইনসুলিন। ইনসুলিন হলো রক্তে গ্লুকোজের মাত্রা কমায়, কারণ এটা গ্লাইকোজেনেসিস বাড়ায়। গ্লাইকোজেনেসিস কি? গ্লুকোজ যখন গ্লাইকোজেনে পরিণত হয় তখন এটা গ্লাইকোজেনেসিস, এবং এই প্রক্রিয়া স্টিমুলেটর হিসেবে কাজ করে ইনসুলিন। ইনসুলিন এই প্রক্রিয়া কাজ করে, তাহলে ইনসুলিন গ্লুকোজটা কমায়, আর গ্লুকাগন নামক একটা হরমোন ওই গ্লাইকোজেনটাকে আবার গ্লুকোজে পরিণত করে, তখন এটা আমাদের গ্লুকোজ লেভেল বাড়ায়। ঠিক আছে, তাহলে এটা বহিকর এবং অন্তঃকর গ্রন্থির মতো কাজ করে। হ্যাঁ, এবং অগ্ন্যাশয় নালীর মাধ্যমে যকৃৎ অগ্ন্যাশয় নালী থেকে ডিউটেনামে প্রবেশ করে। অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস নিশ্চিত হয়। অগ্ন্যাশয় থেকে আমাদের অগ্ন্যাশয় রসটা নিশ্চিত হয়। অগ্ন্যাশয় রসে ট্রিপসিন, লাইফেজ, অ্যামাইলেজ নামক উৎসেচক থাকে। এই যে অগ্ন্যাশয় রসে আমাদের ট্রাইপসিন, লাইফেজ, অ্যামাইলেজ নামক ইত্যাদি থাকবে, এবং এইসব শর্করা আমিষ জাতীয় খাদ্য পরিবাহকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়াও অম্লকারের সমতা রক্ষা করা, পানি সমতা, দেহতা প্রভৃতি নিয়ন্ত্রণ করা অন্তঃকর গ্রন্থি হিসেবে এটা প্রয়োজনীয় কিছু হরমোন যেমন গ্লুকাগন, ইনসুলিন ইত্যাদি নিঃসরণ করে। বললাম গ্লুকাগন রক্তে গ্লুকোজ লেভেল বাড়ায়, ইনসুলিন রক্তে গ্লুকোজ লেভেল কমায়। গ্যাস্ট্রিক গ্রন্থি কোথায় থাকে? পাকস্থলীর প্রাচীর, স্টোমাকে, গ্যাস্ট্রিকে, পাকস্থলীর প্রাচীরে থাকবে। এই গ্রন্থি থেকে আমরা ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ ইত্যাদি পাচকরস পাই বা এনজাইম আমরা পাই। আন্ত্রিক গ্রন্থি অন্ত্রে থাকবে, এটা ক্ষুদ্রান্তের প্রাচীর ভিলায় অবস্থিত, এবং এই গ্রন্থি থেকে কিছু রস আমরা পাই। খাদ্য পরিপাকটা এখানে খুব শর্টভাবে একটু বলা হয়েছে। দেখো মুখে পরিপাকে কী কী হবে। মুখে আমরা খাদ্য খাবো, এটা জিহ্বার মধ্যে ছোটো ছোটো টুকরো পরিণত হবে। এই সময় লালা গ্রন্থি থেকে লালা আমাদের নিশ্চিত হবে এবং খাদ্যের সাথে মিশে যাবে, এবং লালা খাদ্যবস্তুকে গলাৎকরণে সাহায্য করবে। লালায় আমাদের স্যালাইভারি অ্যামাইলেজ নামক এনজাইম থাকবে। ঠিক আছে, টাইলিনের অপর নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ, খুব ভালোভাবে মাথায় রাখবা। এটা আসে উৎসেচক বা এনজাইম থাকে এখানে। এটা শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। এই যে এটা শ্বেতসারকে মল্টোজে পরিণত করে মল্টেস নামক এনজাইমের সাহায্যে। এবং মুখগহ্বরে আমিষ এবং স্নেহজাতীয় খাদ্যের কোনো পরিবর্তন হয় না। মনে রাখতে হবে, আমিষ বা স্নেহজাতীয় খাদ্যের কোনো রকমের কোনো ডাইজেশন আমাদের মুখগহ্বরে হয় না। মুখগহ্বরতে খাদ্যদ্রব্য পেরিস্টালসিস প্রক্রিয়ার মাধ্যমে অন্যান্যের মাধ্যমে পাকস্থলী থেকে প্রবেশ করে, এবং পুষ্টিক নালীতন্ত্রের পর্যায়ক্রমিক সংকোচন প্রসারের মাধ্যমে একটা পেরিস্টালসিস প্রক্রিয়ায় সংকোচন প্রসারের মাধ্যমে খাদ্যদ্রব্য সামনের দিকে অগ্রসর, অন্যদের খাদ্য কোনো পরিপাক ঘটে না। এবং সে পাকস্থলীতে যাবে। পাকস্থলীতে কী হবে? আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড নিশ্চিত হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে পেপসিন নামক হরমোন নিশ্চিত হয়, তবে সেটা পেপসিনোজেন রূপে। কোনো শব্দের শেষে নুজেন পাবা, কোনো শব্দের শেষে যখন নুজেন পাবা সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ বোঝায়, নিষ্ক্রিয় বোঝায়। ট্রিপসিনোজেন যেটা একটা নিষ্ক্রিয় এনজাইম, সেমভাবে পেপসিনোজেন যেটা একটা নিষ্ক্রিয় এনজাইম। তো এই নিষ্ক্রিয় এনজাইমটাকে ACL এর সাহায্যে, এই নিষ্ক্রিয় পেপসিনোজেন এনজাইমকে ACL এর সাহায্যে সক্রিয় পেপসিনে পরিণত করে। এই পেপসিনটা এবার আমাদের আমিষ জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রস্তুত হয়। তাহলে এই ফার্স্ট অফ অল ACL এর সাহায্যে পেপসিনোজেনটা পেপসিনে পরিণত হইল। এরপরে এই আমিষটা এই পেপসিনের কারণে ভেঙে পলিপেপটাইডে পরিণত হবে। পলিপেপটাইডটা পরে পেপটাইডে পরিণত হবে, পেপটাইডটা পরে অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে। এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে আমিষ জাতীয় খাদ্যের এখানে কিছু পরিপাক হয়। শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্য পাকস্থলীতে কোনো পরিপাক হয় না। তোমাকে যদি বলা হয় তুমি ভাত খেয়েছো, পাকস্থলীতে গেলো, পাকস্থলীতে কী পরিপাক হলো ওই ভাতের? কোনো রকমের কোনো ডাইজেশন পাকস্থলীতে হয় না। ঠিক আছে, শুধুমাত্র আমাদের আমিষ জাতীয় খাদ্যে কিছু পরিপাক হয়। কারণ শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্য পরিপাক হয় না কেন? কারণ এদের পরিপাকের জন্য যে এনজাইমগুলো দরকার হয় এগুলো আমাদের পাকস্থলীতে কাজ করতে পারে না, কারণ পাকস্থলীতে আম্লিক পরিস্থিতি থাকে, কারণ এখানে HCl থাকে যেটা একটা অ্যাসিড, কারণ এদের পরিপাকের জন্য গ্যাস্ট্রিক রসে কোনো এনজাইম থাকে না। এটা একটা কারণ। পাকস্থলীতে খাদ্যদ্রব্য পৌঁছা মাত্রই উপযুক্ত রসগুলো নিঃসৃত হয়। এই যে এখানে আমাদের আমিষ HCl ইত্যাদি গঠিত এবং মিশ্র মণ্ডে পরিণত হয়, একে পাকমণ্ড বা কাইম বলা হয়। তাহলে কাইম কোথায় পৌঁছাতে হয়? পাকস্থলীতে। এরপর আসে ক্ষুদ্রান্ত একদম চূড়ান্ত পরিপাক হবে। পাকস্থলী থেকে খাদ্যমণ্ডল চলে যাবে ক্ষুদ্রান্ত ডিউটেনামে। একসময় অগ্ন্যাশয় থেকে একটা ক্ষারীয় পাচকরস ডিউটেনামে আসে, এবং এই পাচকরস খাদ্যমণ্ডলের অম্লভাব প্রশমিত করে। পাচকরস এনজাইম দিয়ে শর্করা এবং আমিষ পরিপাকের কাজ চলতে থাকে, এবং স্নেহ পদার্থের পরিপাক শুরু হয় যকৃত পিত্তরস থেকে। তাহলে ডিউটেনামে আমাদের একাধিক রস আসবে। পিত্তথলি থেকে পিত্তরস আসবে, যকৃত এটা তৈরি করবে পিত্তরসটা। এই যে পিত্তরস নিশ্চিত করবে, এটা অম্লীয় অবস্থায় খাদ্যকে ক্ষারীয় করে। তাহলে আমাদের এই পাকস্থলী থেকে পাকস্থলী থেকে যখন খাদ্য ক্ষুদ্রান্তে যাবে তখন পিত্তরস যেটা আমাদের যকৃতে তৈরি হলো এটা পিত্তথলিতে জমা থাকে। ওই পিত্ত রসটা আমাদের পিত্ত নালীপথে চলে যাবে কোথায়? আমাদের ডিউটেনামে। একই সাথে অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রসটাও আসবে কোথায়? ডিউটেনামে। দুইটা নালী একসাথে হয়ে অভিন্ন পিত্তনালী যেটাকে আমরা বলি, অভিন্ন পিত্তনালীর মাধ্যমে আমাদের অ্যাম্পুল অফ ব্যাটার এটার মাধ্যমে চলে যাবে ডিউটেনামে এসে তারা পরিপাকে সাহায্য করবে। এবার তাহলে এই যে পিত্তলবণ স্নেহজাতীয় খাদ্য পদার্থগুলোকে পানির সাথে মিশতে সাহায্য করে পিত্তলবণ ইমালসিফিকেশন প্রক্রিয়া যেটাকে আমরা বলি। পিত্তলবণ পিত্তরসের অন্যতম একটা উপাদান। হ্যাঁ, সোডিয়াম গ্লাইকোকুলেট, পটাশিয়াম গ্লাইকোকুলেট, সোডিয়াম টরকুলেট, পটাশিয়াম টরকুলেট ইত্যাদি পিত্তলবণ আমরা পাই এখানে। লাইপেজ নামক এনজাইমের কাজ যথাযথ সম্পাদনের জন্য পিত্তলবণের ভূমিকা গুরুত্বপূর্ণ, এবং এই লবণের সংস্পর্শে স্নেহপদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র ফেনার মতো দানায় পরিণত হয়, এবং
স্নায়ু বিশ্লেষক লাইপেজের দানাগুলোকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। এই যেখানে দেখাচ্ছে এই লাইনগুলো মনে রাখতে পারলে যথেষ্ট। স্নায়ু পদার্থ লাইপেজের সাহায্যে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হইল। আবার অগ্নাশয় অ্যামাইলেজ এবং লাইপেজ ট্রিপসিন এনজাইম থাকে। অগ্নাশয় আসলো না অগ্নাশয় থেকে, প্যানক্রিয়াস থেকে, এগুলো কিছু পরিণত হবে অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন নামক এনজাইম মাধ্যমে এগুলো ভেঙে এনজাইম থাকে। এই যে আন্তরিক রসে আন্তরিক অ্যামাইলেজ, লাইফেজ, মল্টেস, ল্যাকটাস, সুক্রেস ইত্যাদি এনজাইম থাকে। আংশিক পরিপাকৃত আমিষ, এই যে আমিষ ক্ষুদ্রান্তে ট্রিপসিনের সাহায্যে ভেঙে অ্যামিনো অ্যাসিড এবং সলপেপটাইডে পরিণত হয়। এই যে পলিপেপটাইড ট্রিপসিনের সাহায্যে ভাঙবে, এই যে পলিপেপটাইডটা আমাদের ট্রিপসিনের সাহায্যে ভাঙবে, ভেঙে অ্যামিনো অ্যাসিড এবং সলপেপটাইডে পরিণত হবে। ঠিক আছে, পলিপেপটাইড মানে অসংখ্য পেপটাইডের সমষ্টি। আর অ্যামাইলেজ শ্বেতসারকে সরলশিশায় পরিণত করবে, এই যে শ্বেতসার অ্যামাইলেজকে গ্লুকোজে পরিণত করবে। তাহলে এবার আসলে পরিপাকৃত খাদ্যের শোষণটা হইতে হবে। ডাইজেশনটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেল, এরপরে এটা শোষণ হইতে হবে, অ্যাবজর্পশন হইতে হবে। ক্ষুদ্রান্তে সব ধরনের খাদ্য সম্পূর্ণভাবে বিভিন্ন এনজাইমের ক্রিয়া পরিপাক হয়ে সরল শোষণযোগ্য খাদ্য পদার্থে পরিণত হয়। এবং ক্ষুদ্রান্তে অন্তঃপ্রাচীর রক্তজালে সমৃদ্ধ আঙ্গুলের মতো প্রবর্তক থাকে বিভিন্ন ভিলাই। হ্যাঁ, এই ভিলাই আমাদের এটা যেটা আমাদের তল শোষণ তল, এটাকে অনেক গুণে বাড়িয়ে দেয়, প্রায় 10 স্কোয়ার মিটার, 10 বর্গ মিটার। ভাবা যায় আমাদের ছোট্ট একটা প্যাট, এই প্যাটের মধ্যে 10 বর্গ মিটার পরিমাণ জায়গা আছে খাদ্য শোষণের জন্য, যে এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, গ্লিসারল, এগুলো শোষণের জন্য আমাদের এতটুকু জায়গা। এগুলা হয়েছে বিলাইয়ের জন্য। এই বিলাইটা আমাদের স্পেসটাকে অনেক বেশি বাড়াই দিছে, একে ভিলাই বলে। এবং এর এক বছরে ভিলাস বলা হয়, একটা বললে ভিলাস। প্রতিটি ভিলাসের মাঝখানে ল্যাকটিয়াল নামক লসিকা জালি রক্তের কোষিক নালীতে পরিবেশে থাকে এবং ভিলাই বাজে বাজে ইলিয়ামের প্রাচীরকে টাইতাম বৃদ্ধি পায় এবং ব্যাপকভাবে এবং পরিপাক কার্য চালাতে পারে। তো বৃহদন্তে কী কী পরিপাক হয় এটা একটু দেখো। বৃহদন্তে পরিপাক কুলনে পাকবন্ডের কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না, কুলনে কোনো ঘটে না এটা। তবে খাদ্য রসায়ন অংশের সাথে সাথে যে পানি থাকে তা শোষিত হয়, মানে ওয়াটার রিঅ্যাবজর্পশনে সাহায্য করে আমাদের এই জায়গাটাতে। তাছাড়া থাকে কিছু আমিষ, লিপিড, লবণ এবং উদ্বুদ্ধ এনজাইম। এসব বস্তু বৃহদন্ত লবণ এবং লবণ ও পানি রক্ত শোষণ করে রক্তে স্থানান্তরিত করে, ফলে উচ্ছিষ্ট খাদ্য ঘনীভূত হয়ে মলে পরিণত হয় এই ক্ষেত্রে। ঠিক আছে, এবং মানে পানি শোষণ করলে এটা মলে পরিণত হবে। এই মল মলাশয়ে জমা থাকে, আমরা সিকাম কোলন মলাশয় ক্ষুদ্রান্তের লাস্ট পার্ট, তো এখানে জমা থাকবে, প্রয়োজনে পাইপ দিয়ে বেরিয়েছে, যখন ডেফিকেশন রিফ্লেক্স আসবে তখন এটা বেরিয়ে যাবে। এখন আমাদের খাদ্যটা শোষণ হয়ে গেল, এখন এই খাদ্যটা শোষণের পরে কাজ কি? এটা সেলে চলে যাবে, সেলে অ্যাসিমিলেশন হইতে হবে। এখন আত্তীকরণ মানে এই খাদ্যটা কী পরিণত হবে? এই যে শোষিত খাদ্য বস্তুর প্রোটোপ্লাজম রূপান্তরিত করার পদ্ধতিকে আত্তীকরণ বলা হয়। মানে এটা আমাদের খাদ্যবস্তুটা শোষিত হলো, এই শোষিত খাদ্যবস্তুর এর পরের ধাপ কি? এই পরের ধাপ হচ্ছে অ্যাসিমিলেশন। তো এটা গঠনমূলক উপচিতি প্রক্রিয়া, কোষের প্রোটোপ্লাজম নিশ্চিত এনজাইমের সহযোগিতা এটা সরল জৈবিক খাদ্যে পরিণত হয়। অ্যামিনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল রক্তের সাহায্যে এটা সাদে ছড়িয়ে পড়ে। এইসব প্রোটোপ্লাজম নিশ্চিত এনজাইমের প্রভাবে এটা আমিষকে পরিণত হয়। এভাবে প্রোটোপ্লাজম ক্ষয়পূরণ এবং গঠনে সাহায্য করে। আন্তরিক সমস্যা কী? এখানে আমাদের কিছু সমস্যা দেওয়া আছে। বদহজম বা ডিসপ্যাপসিয়া, এগুলো জাস্ট রিডিং দিবা, এগুলো খুব আহামরি অত গুরুত্বপূর্ণ না, বোঝার কিছু নাই। আমার সবাই ডিসেন্ট্রির আমাদের একটা এখানে প্রোটোজোয়া নাম দেওয়া আছে অ্যান্টামোইভা হিস্টোলাইটিকা নামক এক ধরনের প্রোটোজোয়া, যেটা সিগেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া ইত্যাদি আক্রমণে আমাদের আমাশয় হয়ে থাকে। হ্যাঁ, এটা একটু পড়ে নিবা। এরপরে হচ্ছে কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন মানে কি, তারপর হচ্ছে পেপটিক আলসার মানে হলো আমাদের যে পাকস্থলী, এই পাকস্থলী মানে পাকস্থলীতে প্রদাহ সৃষ্টি হওয়া। এখানে অনেকগুলো স্তর আছে। হ্যাঁ, এপিথেলিয়াম বা টিস্যুর ক্ষতকে বোঝায় এখানে, স্যারোসা, মিউকোসা, সাবমিউকোসা। এখানে যে স্তরগুলোতে যখন প্রদাহ বা ঘা সৃষ্টি হয় তখন তাকে আমরা বলি পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার। এখানে পেপটিক আলসারের জন্য দায়ী অনেক কিছুর কথা বলা হয়েছে, অনেক এই যে পাইলোরি, হেলিকোব্যাক্টার পাইলোরি, এইচ মানে হলো হেলিকোব্যাক্টার পাইলোরি, এই পেপটিক আলসারের জন্য দায়ী। তার আছে অ্যানসিড, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, বিভিন্ন ওষুধ এই পেপটিক আলসারের জন্য দায়ী হইতে পারে। অ্যাপেন্ডিসাইটিস যখন অ্যাপেন্ডিক্সে যখন কোনো সংক্রমণ হয় সিকামের সাথে যেটা যুক্ত আছে, অ্যাপেন্ডিক্সকে কেটে ফেলে বাদ দিতে হয়, তখন তাকে আমরা মানে অ্যাপেন্ডিক্স যখন সংক্রমণ হয় তখন তাকে অ্যাপেন্ডিসাইটিস বলা হয়। সাইটিস মানে হলো সংক্রমণ, প্রদাহ বোঝায়। আর যখন এটা কেটে ফেলা হয় অ্যাপেন্ডিকটমি বলা হয়। এরপর হলো কৃমিজনিত বিভিন্ন রোগ, ডায়রিয়া, এগুলো জাস্ট রিডিং দিবা আর কি। শেষ। মোটামুটি এতটুকুই আমাদের এটা মোটামুটি বেশ তথ্যবহুল একটা অধ্যায়। তোমাদের কাছে রিকোয়েস্ট একটু ভালো মতো করে পড়বা,
রিডিংগুলো মোটামুটি একটু ভালোভাবে পড়লে হয়ে যাবে, এর বাইরে আর কিছু লাগে না। আর সিকিউর জন্য মূলত আমাদের ওই যে বিএমআরটা পড়বা ভালো মতো, বিএমআইটা ভালো মতো পড়বো। বিএমআই ইজ মোর ইম্পর্টেন্ট দেন বিএমআর, বিএমআরটা কম আসে বিএমআইয়ের চাইতে। এরপরে হলো যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলার ডেফিসিয়েন্সি সিমটম, অভাবজনিত লক্ষণগুলো একটু দেখতে পারো। আর হলো গ্রন্থি, পুষ্টি গ্রন্থির নামগুলা এবং কাজ, এগুলো গুরুত্বপূর্ণ। কার্বোহাইড্রেটের ডাইজেশন প্রসেস, কীভাবে কোথায় ডাইজেশনটা হয়, আমিষের বা প্রোটিনের ডাইজেশন প্রসেস, শর্করা বা স্নেহের ডাইজেশন প্রসেসটা খুব গুরুত্বপূর্ণ। এতটুকু এগুলো পড়লে আশা করি হয়ে যাওয়ার কথা। লাস্টে থেকে কয়েকটা রোগের নাম ইনভেরিয়েবলি আমাদের পরীক্ষায় দিয়ে থাকে, ঠিক আছে? হয়ে যাবে এতটুকু করলে। ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম।